মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Mid Century Audio Station. 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 আজকের গল্প কাজুরি পেতনি। গল্প ও পরিচালনা সুশান্ত সাহা, সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং বিজিএম ওম অরূপ, পোস্টার ডিজাইন অর্ঘ্য কুসুম চক্রবর্তী। গল্প পাঠে রয়েছেন সুশান্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজরি, শ্রাবণী মৈত্র, জমিদার, আব্দুল, মিন্টু, ডাক্তার ও হরিপ্রসাদ, চঞ্চল কুমার। প্রধান অর্ঘ্য কুসুম চক্রবর্তী, রূপবতী ও শুভঙ্কর অনুরাধা দে। সপ্তর্ষি গৌতম শিকারী, ইন্সপেক্টর মানিক ও গোপাল চাষী সরজিৎ বন্দ্যোপাধ্যায়। রিন্টু ও সাবিত্রী লাভলি মুখার্জি। ফটিক, অমিত সহ বাকি চরিত্র সুশান্ত। আজ মহালয়া। এই গ্রামের অনেক ছেলেরাই বাইরের রাজ্যে কাজ করে। কেউ গার্মেন্টস ফ্যাক্টরিতে, কেউ রাজমিস্ত্রি, কেউ কাজু বাগানে, কেউ আবার সোনার দোকানে। কিন্তু যে যেখানেই কাজ করুক, মহালয়ার আগে সবাই গ্রামে ফিরে আসে। আর আজকের দিনে সবাই একত্র হয়ে পিকনিক করে। মানে কোনো এক মাঠে চাদর টাঙিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত করে তার তিন দিকে তিনটে ইট দিয়ে উনুন তৈরি করা হয়। এরপর কাঠের আগুনে নিজেরাই রান্নাবান্না সেরে পাত পেতে সব আনন্দ করে খায়। কিন্তু এই পিকনিকের চাল আর তেল মশলা ছাড়া সব কিছু হবে চুরির জিনিস। মানে এর ক্ষেত থেকে আলু, ওর ক্ষেত থেকে কুমড়ো বা অন্যান্য সবজি। মুরগিটা গত বছর কাশির ঠাকুমার বাড়ি থেকে চুরি করা হয়েছিল, কিন্তু এই বছর নাকি মহালয়া আসার আগে সব মুরগি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে এসেছে, যাতে মহালয়াতে আর কেউ চুরি করতে না পারে। শোন, মুরগি ঠিক জোগাড় হয়ে যাবে। হারুদের বাড়ি থেকে নয় রাতে দুটো মুরগি ঝেড়িয়ে আনবো। আমাদের বাড়ি কেন? তোর বাড়িতেও তো মুরগি আছে, সেইখান থেকে নিয়ে আয়। আরে আমাদের মুরগি তো ঘরের মধ্যে থাকে, তোদের মুরগির ঘরটা তো বাইরে। তোদের ওখান থেকে চুরি করতেই সহজ হবে। বাহ, আমারে জানি আমার বাড়ি থেকেই চুরি করবি? ছড় বাদ দে, মুরগির ব্যবস্থা হয়ে যাবে। সে নয় আব্দুল মিয়ার বাড়ি থেকে নিয়ে আসবো। ওর মুরগির ঘর বাইরে আছে, চুরি করতে কোনো অসুবিধা হবে না। এ তো নয় গেল মাংস। তরকারি কি বানাবি? কুমড়ো আলুর ঘ্যাট আর বেগুন পোড়া। অজয়ের গলা শুনে সবাই স্টেশনের দিক থেকে আসা রাস্তার দিকে তাকায়। অজয়, তুই এসেছিস? আমরা তো ভাবলাম তুই আর এই বছরে ছুটি পেলি না। ছুটি না দিলে চাকরি ছেড়ে দেবো, কিন্তু এই মহালয়ের আগে আমি বাড়ি ফিরবই। খুব ভালো হয়েছে তুই আইসিস। এইবার আমাদের টিমটা সম্পূর্ণ হইল। কি করি হলো? বিকাশ জানাই যে নেই থেকে বাদ দে। এখন আমরা হলাম মোট 16 জন। এবার হিসাবটা করে ফেল দেখি, কতটা চাল লাগবে আর কটা মুরগি। 16 জন তো ধরি নে 3 কেজি চাল, আর বড় মুরগি হলে 2টো, আর ছোট হলে 3টে। অন্ধকারে বুঝবি কি কইরা কোনটা ছোট আর কোনটা বড়? 3-4টে তুইলা নিয়ে আসবো, বেশি হইলে তো অসুবিধা নাই। দেখো, যেই অন্য বাড়ির মুরগির চুরির কথা হচ্ছে, তখনই 2টো নয় 3-4টে লাগবো। ঠিক আছে, যা। আমার বাড়ি থেকে কেন ডাব চুরি করিস? আমি তো তোর বাড়ি থেকে আখ নেব। গতবারে খেয়েছিলাম, দারুণ মিষ্টি।
আচ্ছা, তার মানে আগের বাড়ির আগগুলা আমাদের বাড়ির ছিল। সকালে উইটা যখন বাবা চিৎকার করতেছিল, আমি ভাবলাম পাশের পাড়ার ছেলেরা নিয়েছে। এখন শুনছি তোরা ইয়ে কাণ্ড করছিস। কেন, খেয়ে বুঝিস নাই যে ওইটা তোদের কাছে রাখ? কথাটা শুনে সকলে হেসে ওঠে। হারু রেগে বলে, চুপ কর, খেয়ে কি বোঝা যায়? এবার বল, তেল নুন মশলা কার দোকান থেকে নিবি? এ নিয়ে চিন্তা করিস না, এগুলো আমার দোকান থেকে দিয়ে দেবো খন। তবে তো হয়ে গেল। পাঁচু বলেছে বক্স আর মেশিন দিয়ে দেবে, আর সবজি গোপাল চাষির ক্ষেত আর পাগলা চাষির ক্ষেত থেকে তুলে আনলেই হয়ে যাবে। পাগলা চাষি কিন্তু অনেক রাত অবধি ক্ষেত পাহারা দেয়। সে চিন্তা করিস না, পাগলার ক্ষেত না হলি মদনের ক্ষেত থেকে আনবো। আর তাছাড়া আমরা তো যাব রাত 8টার পরে। ততক্ষণ নিশ্চয়ই পাগলা চাষি পাহারা দেবার জন্যে ওখানে বসে থাকবে না। রান্না কি হইতেছে সেইটাই তো ঠিক করা হইল না। কেন? মুরগির মাংসর ভাত, আর ওই যে অজয় বলল কুমড়ো আলুর ঘ্যাট আর বেগুন পোড়া। রাত প্রায় 9টার কাছাকাছি। নীল, দেবা, বাপি, অজয় এবং অন্যান্য ছেলেরা মিলে ঢুকেছে গোপাল চাষির ক্ষেতে। সবাই নিচু হয়ে কুমড়ো ছিঁড়ছে আর বড় একটা চটের বস্তায় ঢোকাচ্ছে। চারদিকটা ঘুটঘুটে অন্ধকার। দেবা মাঝে মাঝে দেশলাই কাঠি জ্বালিয়ে কুমড়ো কোথায় কোথায় আছে দেখে নিচ্ছে। অজয় আর বাপি এগিয়ে গেছে বেগুন ক্ষেতের দিকে। বেগুন ক্ষেতটা বেশ বড়। সেই শেষ হয়েছে জমিদারদের পুকুর পাড়ে গিয়ে। জমিদার বলতে এদের পূর্বপুরুষ ছিল জমিদার, তাই গ্রামের লোক এখনও জমিদার বলেই ডাকে। গোপাল চাষির ক্ষেতটা একটু নিচু, আর তাই জন্য পুকুরের জল এখান থেকে দেখা যায় না। তাছাড়া পুকুর কাটার সময় যে মাটি উঠেছিল সেই মাটি পুকুরের চারিদিকটা দিয়ে বেশ উঁচু করে বাঁধিয়ে রেখেছে। অজয় বেগুন খুঁজতে খুঁজতে পুকুর পাড়ের কাছে অনেকটা এগিয়ে গিয়েছে। বাপি মাঝে মাঝে লাইটার জ্বালিয়ে বড় বেগুনগুলো দেখে দেখে ছিঁড়ছে আর বস্তায় ভরে নিচ্ছে। অজয় হঠাৎ দেখতে পায় পুকুর পাড়ে উঁচু মাটি বাঁধানো জায়গাটায় একটি বড় গাছের ডালে একজন মহিলা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তার জিভটা বাইরের দিকে বেরিয়ে এসে লম্বা হয়ে ঝুলছে। চোখ দুটো যন্ত্রণায় লাল হয়ে যেন বাইরের দিকে একটু বেরিয়ে আছে। চুলগুলো তার খোলা আর এলোমেলো। অজয় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তার চোখের সামনে ঝুলছে একজন মহিলার দেহ। তার এবার ভয় করতে শুরু করে। সে যেন বোবা হয়ে গেছে। ভয় তার কাঁপুনি শুরু হয়। ঠিক এই সময় পিন্টু চাপা গলায় বলে ওঠে, অজয়, ওদিকে যাস নে। ওই আম গাছে কদিন আগে কাজুরি গলায় দড়ি দিয়েছি। কথাটা শুনে অজয় আর বসে থাকে না। ক্ষেত থেকে উঠে প্রাণপণ ভয়ে ছুট মারে। তাই দেখে পিন্টুও ছুট মারে। পাশের কুমড়ো ক্ষেত থেকে দেব, নীল ও অন্যান্য ছেলেরা কিছু না বুঝতে পেরে ওরাও ছুট মারে। ছুটতে ছুটতে অজয় এসে পৌঁছয় মাঠে, যেখানে চাদর টাঙিয়ে তাদের পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। পিছে পিন্টু, দেবাসহ অন্যান্য ছেলেরা। অন্য দিক থেকে পাঁচু পিঠে আলুর বস্তা নিয়ে ছুটে আসে, সাথে হারু ও কিছু ছেলেরা। আর একটু হইলে কুত্তাটা দিছিল কামড়াইয়া। এই হারুটারে কইলাম আলুর জন্য পাগলা চাষির খেতে যাওয়ার দরকার নাই, আলামের খেতে চল। আলুগুলা ঢাল, তবেই বুঝবি কেন পাগলা চাষির ক্ষেতের কথা বলছিলাম। তোদের কি হলো রে? তোরা দৌড়ে এলি কেন? তোদের কি কুকুর তাড়া করছিল নাকি? এই অজয়টা দৌড় মারল, আমি কিছু না বুঝে পিছু নিলাম। হ্যাঁ, ওদের দেখে দেখি আমরাও দৌড়লাম। অজয় কথা বলে না, ভয়ে জড়সড় হয়ে কাঁপতে থাকে। তাই দেখে দেবা বলে, কি রে অজয়, তুই কাঁপছিস কেন? এই বলে দেবা
অজয়ের কপালে হাত দিতেই চমকে ওঠে। এই তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে রে। কি বলছিস? হঠাৎ করে জ্বর চলে আসবে কি করে? পিন্টু কথা বলতে বলতে অজয়ের কপালে হাত দেয়। ওরে শালা, এ তো অনেক জ্বর মনে হচ্ছে। এই তোরা কুমড়ো বেগুন আলু মাটিতে ঢেলে তাড়াতাড়ি বস্তা খালি কর, অজয়ের গায়ে দিতে হবে। নীল, তোর ভ্যানটা এখানে নিয়ে আয়, এখনই শ্যামল ডাক্তারের কাছে অজয়কে নিয়ে যেতে হবে। অজয়কে শ্যামল ডাক্তারের কাছে নিয়ে যেতে সে জ্বর মেপে একটা ওষুধ দেয় আর বলে এখনই হসপিটালে নিয়ে যেতে। পিন্টু ছুটে গিয়ে অজয়ের বাবা সুভাষকে খবর দেয়। সুভাষ সামান্য চাষি, ছেলেকে অনেক কষ্ট করে হাই সেকেন্ডারি অবধি পড়িয়েছে। অজয়ের মা 2 বছর আগে ম্যালেরিয়াতে মারা গেছে। ছেলের জ্বর শুনে আর হসপিটালে নিয়ে যেতে হবে জেনে নার্ভাসে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তবুও সে নিজেকে সামলে অজয়কে নিয়ে হসপিটালে যায়। সাথে পিন্টু, দেবা, হারুসহ বাকি সব বন্ধুবান্ধবরা। অজয়কে হসপিটালে ভর্তি নেয়। কেউ কিচ্ছু বুঝতে পারছে না হঠাৎ কেন এমন হলো। সবারই মন খারাপ। সবাই মিলে আজকের দিনটা আনন্দ করবে ভেবেছিল, কিন্তু অজয়ের হঠাৎ শরীর খারাপ হওয়াতে সেই আনন্দ সব মাটি হয়ে যায়। ভোর 5টা নাগাদ গ্রামের প্রধানের বাড়িতে আব্দুল তার 4 ছেলেকে নিয়ে এসে হাজির। প্রধান, বাড়িতে আসো নাকি? ও প্রধান। প্রধান তখন তার ঘরের উঠানের ওপারে ভেন্ডি খেতে কাজ করছিল। আব্দুলের গলা শুনে পিছনে ঘুরে তাকায়, দেখে আব্দুল তার ঘরের দিকে মুখ করে তাকে ডেকে চলেছে। কি হয়েছে গো আব্দুল? সকাল সকাল গলা হাঁকাচ্ছ কেনে? ও, তুমি এখানে? দেখো তো প্রধান, কতগুলো মুরগি ছিল, সব রাতে চুরি করে তোমার বেটা ও তার বন্ধুরা ফিস্টি করেছে। ওদের আর পিকনিক হলো কোথায়? সুভাষের ছেলেটারে নিয়ে তো সারা রাতই হাসপাতালে ছিল। প্রধান কথা বলতে বলতে আব্দুলের কাছে এগিয়ে এসেছে। তবে আমার মুরগিগুলো গেল কোথায়? না না প্রধান, তুমি জানো না ওরা ফিস্টি করছে। তোমার বেটারে ডাকো, তবে সব জানতে পারবে। যখন বলছো ডাকছি, কিন্তু আমি জানি ওরা এই বছর পিকনিক করতে পারিনি। পিন্টু, পিন্টু, একবার উঠি আয় তো দেখিনি। কিছুক্ষণ পর পিন্টু কাঁচা ঘুম থেকে উঠে আসে, সাথে ওর ভাই মিন্টু আর বোন রিন্টু। কি হয়েছে, ডাকছো কেন? আব্দুল বলছে তোরা নাকি ওর মুরগি চুরি করেছিস। কি সকাল সকাল বাজে বকছো আব্দুল চাচা? আমরা সারা রাত ডাক্তার আর হাসপাতাল করে বেড়ালাম, আর আমরা চুরি করবো তোমার মুরগি? এই সারণ, তুই তো ছিলি আমাদের সাথে, বল না তোর আব্বুকে। আব্বুরে তো বললাম, বিশ্বাস করে না, কি বলবো বল? তবে আমার মুরগিগুলো কি হাওয়ায় উইড়া গেল? 4টা মুরগি ডিম পাড়তা ছিল, 2টো বড় বড় মুরগা ছিল। সবই বুঝলাম, কিন্তু ওরা তো নেয়নি, আর তোমার বেটাও তো ওদের সাথে ছিল। এমন সময় গোপাল চাষি আর পাগলা চাষি এসে হাজির। এইটা তো ঠিক না। প্রত্যেক বছর আমাদের ক্ষেত থেকে সবজি তুলে পিকনিক করে। কেন রে বাপু, তেল লবণে এত পয়সা খরচ করতে পারিস, আর 100 টাকা 200 টাকা খরচা করে সবজি কিনে আনলে কি হয়? তোমাদের সবজি পুকুর পাড়ে মাঠে পড়ে আছে, যাও তুলে নাও গিয়ে। সাধন বলে ওঠে, যদি এতক্ষণে গরুতে না খেয়ে থাকে পেয়ে যাবে। চুপ কর, আমার বেটাটাই বদমাস। তোকে দরকার কি চুরি কইরা ফিস্টি করার? এমন সময় জমিদার বাড়ির চাকর জগা সাইকেল চড়ে আসে। প্রধান, প্রধান, তাড়াতাড়ি চলো, জমিদার বাবু ডাকছে। এত সকাল সকাল কেনে? কি হয়েছে? জমিদার বাবুর নাতিটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সে কি কথা? চলো দেখিনি। আমরাও যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরাও যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরাও যেতে পারি। তোমরা যেতে চাও চলো। আমার কি হলো গো? কেন আমি ওকে ছেড়ে ঘর থেকে বের হলাম?
হে ভগবান, এ আমাকে কোন পাপের শাস্তি তুমি দিলে? রূপবতী জমিদার বাড়ির লম্বা বারান্দায় বসে কাঁদছে। রূপবতী হলেন জমিদার মোহনবাবুর একমাত্র ছেলে সপ্তর্ষির অর্ধাঙ্গিনী। জমিদার মোহনবাবু বারান্দার উপরে ইজি চেয়ারে মাথায় হাত দিয়ে বসে। বাড়ির ঝি চাকররা বারান্দার এক পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় জগা প্রধানকে নিয়ে আসে, সাথে আব্দুল, গোপাল ও পাগলা চাষিরা সহ বেশ কয়েকজন গ্রামের লোকজন। কি হয়েছে জমিদার বাবু? শুনলাম আপনি ডেকেছেন। জমিদার মোহনবাবু প্রধানের গলা পেয়ে তাড়াতাড়ি নিজের কপাল থেকে হাত সরিয়ে উঠে আসে। তুমি এসেছো প্রধান? আমার তো মাথায় আসছে না, এখন আমি কি করব। রাত 3টে নাগাদ বৌমা কিছুর আওয়াজ পায়, 2-3বার ডেকে যখন সাড়া না পায় তখন দরজা খুলে বাইরে বেরোয়, তারপরে এদিক ওদিক দেখে ঘরে ফেরে, দেখে শুভঙ্কর বিছানায় নেই। কে নিয়ে গেল বলো তো আমার ওইটুকু নাতিটাকে? অন্দরমহল বাড়ির চারদিকগুলা ভালো কইরা খুঁজে দেখছেন তো? সব খোঁজা হয়েছে, শুধু আমি নই, বাড়ির ঝি চাকর তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজেছে, কোথাও নেই। কিন্তু এত রাতে ও যাবেই বা কোথায়? সিংহদুয়ার তো নিশ্চয়ই বন্ধ ছিল। সিংহদ্বার বন্ধ ছিল, দারোয়ানও সারা রাত পাহারা দিচ্ছিল, কোনোভাবেই ও বাইরে যেতে পারবে না। এ তো বেশ চিন্তার বিষয়। এই সময় পাগলের মতন কাঁদতে কাঁদতে রূপবতী প্রধানের কাছে এগিয়ে আসে। প্রধান, আপনি যে করে হোক আমার বাচ্চাটাকে খুঁজে আনুন। গ্রামের লোকেদের বলুন খুঁজে আনতে। যে আমার বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবে তাকে আমি আমার সব গয়নাগুলো দিয়ে দেবো। আপনি একটু ধৈর্য ধরুন, দেখছি আমি কি করা যায়। তড়িঘড়ি করে পঞ্চায়েতের মেম্বারদের ডেকে প্রধান মিটিং করল। ঠিক হলো এই গ্রাম এবং আশেপাশের গ্রামগুলো তারা জমিদার বাবুর নাতিকে খুঁজে দেখবে। তাছাড়া জমিদার বাড়ির পুকুর ও কুয়োতেও লোক নামাবে। যেমন বলা তেমনি কাজ। কিন্তু দিনের শেষে পরিণাম একই রইল, বাচ্চাটাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে সন্ধে নাগাদ প্রধান পঞ্চায়েত মেম্বারদের নিয়ে পৌঁছল জমিদার মোহনবাবুর বাড়িতে। তবে এখন কি হবে প্রধান? বৌমা তো আর নিদ্রা ত্যাগ করে বিছানা নিয়েছে, সারা বাড়ি নিস্তব্ধ। আমি তো বুঝে উঠতে পারছি না নাতিটাকে খুঁজবো কোথায়। সপ্তর্ষি বাবুরে খবর দিছেন? সে তো সকালে ফোন করেছি, স্টেশনে গাড়িও পাঠিয়ে রেখেছি। এতক্ষণে তো তার চলে আসা উচিত ছিল। আমি খুব অশান্তিতে আছি প্রধান। সেই ঘটনা পরে ছেলে বেশিরভাগ দিনই কলকাতায় পড়ে থাকে। কার যে কুনজর লাগলো আমার সংসারে। দিন বাবু, ওই ব্যাগটা আমারে দিন। বাবু, ছোটে বাবু আইছে। সবাই ঘুরে তাকায়, দেখে সিংহদুয়ারের সামনে গাড়ি থেকে নেমে এগিয়ে আসছে জমিদার বাবুর একমাত্র ছেলে সপ্তর্ষি। আপনারা সবাই এখানে জড়ো হয়ে বসে আছেন যে? পুলিশকে খবর দেওয়া হয়েছে? একটু শান্তি মতো নিজের মনে নিজে থাকবো তার উপায় নেই। নাতি হারিয়েছে বলে সকাল সকাল ফোন। এ কেমন ধরনের কথা রে সপ্তর্ষি? তোর ছেলে হারিয়েছে, তোকে জানাবো না? আমাকে জানিয়ে কি হবে? তোমরা যদি খুঁজে না পাও আমি কি জাদু করে খুঁজে আনবো? তুই তো এমন ছিলি না সপ্তর্ষি, কেন এভাবে কথা বলছিস? এর জন্য দায় তোমার, আর এখানে যে পঞ্চায়েত মেম্বাররা বসে আছে তারা। আমাকে সুখে দেখতে তোমাদের ভালো লাগছিল না। কথা না বাড়িয়ে পুলিশকে খবর দাও। কি জমিদার বাবু, থানায় একবার খবর দি? এটা তো দিতেই হবে। আমাদের দ্বারায় যখন কিছু হলো না, পুলিশ দেখুক যদি কিছু করতে পারে। ইন্সপেক্টর মানিক
সবে ডিউটি শেষ করে বাড়ির দিকে রওনা দেবে বলে জিপে উঠতে যাবে, এমন সময় তার মোবাইল বেজে ওঠে। হ্যাঁ বলুন প্রধান মশাই। গ্রামের কয়েকজনের মুখে শুনছিলাম, কিন্তু কেউ কোনো কমপ্লেন করেনি বলে আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। আমি তো এখন বাড়ি ফিরছিলাম। ঠিক আছে, আমি আসছি। ইন্সপেক্টর মানিক ফোন রেখে জিপে ওঠে। এরপর ড্রাইভারকে বলে, জমিদার বাড়িতে চলো। ইন্সপেক্টর মানিক জমিদার মোহনবাবুর মুখ থেকে সব কথা শোনে। তারপরে বলে, এ তো অদ্ভুত কথা। আওয়াজটা কিসের হয়েছিল যার জন্য আপনার বৌমাকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হলো? এই সময় রূপবতী সিঁড়ি থেকে নেমে বারান্দায় এসে পৌঁছেছে। আওয়াজটা নুপুর বাজার মতন ছিল। মনে হচ্ছিল কেউ যেন ওপরতলার বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। তারপর মনে হলো দরজায় কেউ যেন আওয়াজ করছে। এরপরই আমি বিছানা থেকে উঠে আসি। দরজা খুলে দেখি কেউ নেই। এরপর আমি বারান্দার উত্তর দিকে গিয়ে খুঁজে আসি, ওখানেও কেউ ছিল না। তারপর ভাবলাম কেউ কি আমায় ডেকে সারানাপের দক্ষিণ দিক থেকে সিঁড়ি চড়ে নিচে চলে গেছে। খোকা একা ছিল, তাই আমি আর নিচে দেখতে না গিয়ে নিজের ঘরে ফিরে আসি। গিয়ে দেখি বিছানায় আমার শুভঙ্কর নেই। তুমি চেয়ারটায় বসো বৌমা, চিন্তা করো না, শুভঙ্করকে ঠিক খুঁজে পাবো। আমার তো মনে হচ্ছে বাচ্চা চুরির কেস। এ বাড়িতে চোর ঢুকবে এটা কি করে সম্ভব? তাছাড়া দারোয়ান সারা রাত পাহারা দেয়, সিংহদ্বার আর বাড়ির মেন ডোর ভালো করে আটকানো থাকে। কিন্তু আপনার ওপরের বারান্দাটা তো সম্পূর্ণ খোলা। বাউন্ডারি টপকে বাড়িতে ঢুকে কোনোভাবে হয়তো ওপরে উঠেছে। কিন্তু বাচ্চাটারে নিয়ে ওইটুকু সময়ের মধ্যে ওপরের বারান্দা থেকে নিচে নামবে কি করে? তাছাড়া তো উনি বলছে নুপুরের আওয়াজ পেয়েছে। কোনো মেয়ের পক্ষে একটা বাচ্চাকে ওপর থেকে নিচে নামিয়ে পালানো সম্ভব? নুপুরের আওয়াজ পেয়েছে মানে যে মহিলা হবে সেটা তো ভেবে নেওয়া যায় না। হাতে করেও তো নুপুর বাজানো যায়। তাছাড়া একজনই যে এসেছিল সেটাও বা ভাবি কি করে? কিন্তু চোরে অন্য কিছু চুরি না করে বাচ্চা চুরি করলো কেন? দেখুন, আমি যা বললাম সবই অনুমান মাত্র। আজকে এই অন্ধকারে আপনার বাড়ির বাউন্ডারি বা আশেপাশে দেখতে পাবো না। কাল সকালে এসে আমি ইন্সপেকশন করব। শুধু খেয়াল রাখবেন ওদিকটা যেন কেউ না যায়। ঠিক আছে। আজ আমি কলকাতা থেকে ফেরার আগে আমার এক রেফারেন্সে নিখোঁজ সন্ধানী ফটিকবাবুদের সাথে কথা বলে এসেছি। ওনাদেরকে রিকোয়েস্ট করে বলেছি তারা যেন আমার ছেলেকে খুঁজতে হেল্প করে। বাহ, এ তো বেশ বড় কাজ করে এসেছেন। ওনারা দায়িত্ব নিলে তো আর কোনো সমস্যাই থাকবে না। তা কি বলল, ওনারা কি আসছেন? আগামীকাল জানাবে বলেছে। ফটিকবাবুকে? ফটিক আর অমিত হচ্ছে দুজন বন্ধু কাম পার্টনার। ওনারা নিখোঁজদের সন্ধান করে ফিরিয়ে আনেন। পুলিশের হয়েও অনেক কাজ করেছেন। আজ অবধি ওনারা যে কাজ নিয়েছেন সেই কাজ কমপ্লিট করেই ছেড়েছেন। যাই হোক, ওনাদের সাথে যোগাযোগ করে খুব ভালো কাজ করেছেন সপ্তর্ষিবাবু। আমার বাবা তো আর ছেলের ভালো কিসে হবে বুঝলো না, কিন্তু আমাকে তো বুঝতে হবে। সপ্তর্ষির কথা শুনে রূপবতীর রাগ হয়। সে বলে ওঠে, কি বলতে চাইছো তুমি? ছেড়ে দাও বৌমা, ও যা বলছে ওকে বলতে দাও। তবে ইন্সপেক্টর, ওই কথাই রইল, কাল সকালে আপনি আসছেন। হঠাৎ পায়ের নুপুর আনলে যে? প্রতিবারই কলকাতায় যাই আর ভাবি তোমার জন্য কি নিয়ে আসবো। কেন? এর আগে তো কতবার শাড়ি নিয়ে এসেছো, এবার নয় বেনারসি এনে দিতে। বিয়ে তো আর হবে না, এমনি না হয় একদিন কোণে সেজে আয়নায় নিজেকে দেখতাম। কোণে সাজে নিজেকে কেমন লাগে। কেন বারবার তুমি এই কথা বলো? তোমাকে তো অনেকবার বারণ করেছি। ধৈর্য ধরো, আমরা ঠিক বিয়ে করব। মশাই,
মিথ্যে আশ্বাস ভালোই দিতে জানো। জমিদার বাবু, তোমার বউ, এরা কি কখনো আমাদের বিয়ে মেনে নেবে, না হতে দেবে? আমি তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে করব, ওখানেই তোমাকে রাখবো। আচ্ছা, অপেক্ষায় রইলাম সেই শুভ সময়ে। এখন দাও দেখি তোমার উপহারের নুপুজ্জরা, আমার পায়ে পরিয়ে দাও। সেই ভালো, তোমার পা দুটো বাড়িয়ে দাও, আমার কাজও রেখে আমি নিজের হাতে নুপুর পরিয়ে দিই। কি করছো? আস্তে পড়াও, সুরসুরি লাগে যে। আরে বাবা, পড়াবার সময় একটু তো হাতের ছোঁয়া লাগবেই। বুঝেছি তোমার চালাকি, দাও ওটা, আমি নিজেই পড়ে নেব। কাজুরি এক পায়ে নুপুর পরে আর একটা হাতে নিয়ে ঝুমঝুম আওয়াজ করে ছুট মারে। আরে, এক পায়ে নুপুর পরে কোথায় চললে? আরে চিন্তা করো না, আমি নিজেই পড়ে নেব। কি হচ্ছে এসব? মোহনবাবুর গলার আওয়াজ পেয়ে সপ্তর্ষি চমকে পিছন ঘুরে তাকায়, দেখে মোহনবাবু দাঁড়িয়ে। বাবা তুমি? শুনছো? কি বিড়বিড় করছো? উঠে বসো, এ নাও জল খাও। সপ্তর্ষির ঘুম ভাঙে, সে চমকে উঠে বসে। কি হয়েছে তোমার? ঘুমের চোখে কি বিড়বিড় করছিলে? হ্যাঁ, না কিছু না, দাও জলটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও। পরের দিন ভোরবেলায় সুভাষের বাড়ির সামনের রাস্তায় প্রধানসহ গ্রামের বেশ কিছু লোকের জমায়েত হয়েছে। সুরেশের বাড়ি থেকে নাকি হাঁস চুরি হয়েছে। শুধু চুরি না, সেই হাঁস ছাড়িয়ে তার পালক ও মাথা বাড়ির উঠোনে ফেলে গেছে। গতকাল আমার বাড়ি থেকে মুরগি চুরি হলো, আজ আবার পঞ্চায়েত মেম্বারের বাড়ি থেকেই হাঁস চুরি। না না, এ মোটেও ভালো কথা না প্রধান। এবার তো দেখতেছি রাতে পাহারা দিতেই হবে। আব্দুল ঠিকই বলছে, এইভাবে যদি রোজ হাঁস মুরগি চুরি হতে থাকে তবে তো পাহারা বসাতেই হবে। একটা কথা বলো তো সুরেশ, তোমার তো ঘরের সাথেই হাঁসের ঘর, রাতে এইটুকুনি টের পেলে না যে তোমার হাঁস কেউ চুরি করতে এসেছে? এই সময় বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে থাকা সুরেশের বউ সাবিত্রী বলে ওঠে, ওরে তো তখন ডেকেছিলুম, বললুম উঠি দেখো কে যেন নূপুর পরে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। ও তখন অঘরে ঘুমাচ্ছে, বলল আমি নাকি ভুল শুনেছি। তারপরেই তো হাঁসগুলা চিৎকার চেঁচামেচি শুরু করলো। তখন বললাম যাও একবার দেখি আসো। হাঁসগুলা তো প্রায় এমন ডাকে। বউ যখন কইলো আমি ভাবলাম কুকুর অথবা শেয়াল দেখছে তাই এমন ডাকতেছে। আগেও বহুবার এমন হয়েছে। প্রথম প্রথম উঠতাম, তারপর যখন বুঝে গেলাম হাঁসের ডাকের কারণটা কি, তারপর থেকে আর উঠিনি। কি বললে সাবিত্রী, নূপুরের আওয়াজ পেয়েছো? হ্যাঁ, আমি স্পষ্ট শুনছিলাম নূপুর পইরা দৌড়ে কেউ হাঁটতেছিল। এমন সময় পুলিশের জিপ রাস্তা থেকে এগিয়ে আসে এবং লোকজনের জমায়েত দেখে থামে। পিছনের সিটে দুজন কনস্টেবল, সামনের ড্রাইভারের পাশের সিটে বসে ইন্সপেক্টর মানিক। মানিকবাবু গাড়িতে বসেই জিজ্ঞেস করে, কি হলো, এখানে এত ভিড় কেন? আর কি বলবো দারোগা বাবু, গতকাল রাতে আমার কতগুলো মুরগি চুরি হইয়া গেল, আজ আবার সুরেশের হাঁস চুরি হয়ে গেছে। সে কি কথা? কে চুরি করেছে কিছু বুঝলে? সেটাই তো বোঝা যাচ্ছে না। এখন আপনি যদি কিছু করতে পারেন। তোমরা চেষ্টা করো, না পেলে তো আমি রইলাম। কি হে প্রধান, আমি জমিদার বাড়ি যাচ্ছি, যাবে নাকি? হ্যাঁ চলুন। আর সুরেশ, তোমরা আলোচনা করি দেখো, রাতে যদি পাহারা দিতে হয় পালা করি পাহারা দিতে হবে, আর তো কিছু করার নাই। এইভাবে রোজ রোজ হাঁস মুরগি চুরি হলে তো বড়ই মুশকিল। তুমি যাও, আমরা আলোচনা করে তোমার পরে জানাইতেছি। ঠিক আছে, তাই করো। আর চলুন দারোগা বাবু। ইন্সপেক্টর মানিক জমিদার বাড়ির পিছন দিকের বাউন্ডারি এবং আশেপাশের মাটি
ভালো করে লক্ষ্য করতে থাকে, কিন্তু বাগানের মালির অনেক দিন আগেকার পায়ের ছাপ ছাড়া বাইরের কারোর পায়ের ছাপ ও সন্দেহজনক কিছু দেখতে পাওয়া যায় না। এরপরে মানিকবাবু, প্রধান, সপ্তর্ষি এবং মোহনবাবু কনস্টেবল দুজন সহ বাড়ির সামনে এসে দাঁড়ায়। রূপবতী চিন্তা নিয়ে বারান্দার পিলারে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আশেপাশে দাঁড়িয়ে ঝি চাকররা। রূপবতী মানিকবাবুদের আসতে দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, কিছু বুঝলেন? সন্দেহজনক তো কিছু দেখলাম না। আচ্ছা সপ্তর্ষিবাবু, ফটিকবাবুদের ফোন করেছিলেন? বলেছিলেন ওনারা আজ জানাবেন। কিছু সময় দেখি, ওনারা যদি ফোন না করেন আমি করে নেব। ওনারা এলে ভালোই হয়। ঠিক আছে, আমি আমার মতো দেখছি। আমাকে একটা শুভঙ্করের ছবি দেবেন। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ইন্সপেক্টর, আমি আমার নাতিটাকে ফিরে পাবো তো? আমি তো আর বৌমার মুখের দিকে তাকাতে পারছি না। দেখলেন তো একদিনে শরীরে কি হাল হয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার নাতিকে ফিরিয়ে আনবার। জমিদার বাড়ি থেকে বেরিয়ে ইন্সপেক্টর মানিক তার পুলিশ জিপে চড়ে থানায় ফিরছে, সাথে প্রধান ও দুজন কনস্টেবল। বুঝলেন দারোগা বাবু, একটা কথা আমার মনে খুব খটকা দিতেছে। কি কথা? জমিদার বাবুর বৌমা সে বলেছিল কি রাতে দরজা খোলার আগে নাকি নূপুরের আওয়াজ শুনেছিল। আবার সকালে সুরেশের বউ সাবিত্রীও বলল যে সেও নাকি রাতে নূপুরের আওয়াজ পেয়েছে। তাই আমার মনে কেমন একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? আপনি তো জানেন কিছুদিন আগে জমিদার বাড়ির কাজের মেয়ে কাজরি গলায় দড়ি দিয়ে মরেছে। সেও কিন্তু নূপুর পরেছিল। আপনি বলছেন কাজরি পেতনি হয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে? ঠিক জানি না, তবুও যেন মনে হচ্ছে। মাথা সুস্থ রাখুন। ভূত, পেতনি, ব্রহ্মদৈত্য এগুলো সব মানুষের কল্পনা, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। হয়তো আপনি ঠিকই বলছেন। আচ্ছা, আমারে এইখানে নামাই দিন, আমি বাকি পথটা হাঁটি চলে যাব। ঘোষাল, গাড়ি থামাও। জিপ থামে। প্রধান গাড়ি থেকে নামে এবং ইন্সপেক্টর মানিককে বলে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তবে চলি, পরে কথা হবে। নিশ্চয়ই। পুলিশ জিপ চলে যায়। প্রধান বাড়ির দিকে হাঁটা মারে। হঠাৎ কিছুটা পথ যেতে একটা হাওয়া ঘূর্ণির মতন ঘুরতে ঘুরতে প্রধানের সামনে আসে। কিছুক্ষণ ঘূর্ণি হাওয়াটা প্রধানের সামনে ঘুরতে থাকে, এরপর সেটা মাঠের দিকে চলে যায়। প্রধানের যেন হাওয়াটাকে ভালো ঠেকে না, তার মনে অজানা ভয় বাসা বাঁধে। সেবার জোরে জোরে পা বাড়ায় বাড়ির দিকে। প্রধান জোর পায়ে কোনো রকম বাড়ি এসে পৌঁছয় আর মাটির বারান্দার উপর বসে পড়ে হাঁপাতে থাকে। এই সময় প্রধানের মেয়ে রিন্টু পুকুর থেকে জল ভরে বাড়ি ফেরে। কি গো বাবা, এমন হাঁপাচ্ছ কেনে? ও কিছু না, ওই জোর পায়ে এলুম তো, তাই জন্য। তুই আমার একটু খাবার জল দে দেখিনি। রিন্টু তাড়াতাড়ি কোমর থেকে কলসি নামিয়ে ছুটে গিয়ে ঘর থেকে ঘটি করে জল নিয়ে আসে। এই নাও। প্রধান ঘট ঘট করে তার শুকনো গলায় জল ঢালে। আর দেব না, আর লাগবে না। কিছু দেখে ভয় পেয়েছো নাকি? ধুত পাগলি, দিনের বেলা কেউ ভয় পায় না কি রে? তোর দাদারা কোথায়? পিন্টুদা গেছে হাসপাতালে অজয়দাকে দেখতে, আর মিন্টুদা গেছে পড়তে। তোরা আজ স্কুলে যাসনি? বাবা, তুমি ভুলে গেছো, আজ রবিবার। যাও হাত পা ধুয়ে আসো দেখি, আমি তোমায় চা মুড়ি দিচ্ছি। রাত এখন ৮টা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু স্টেশনের প্ল্যাটফর্মে কিছু লাইট জ্বলছে। স্টেশনের বাইরে গাড়িতে বসে আছে ড্রাইভার হরিপ্রসাদ আর সপ্তর্ষি। ফটিকদের সাথে সপ্তর্ষির ফোনে কথা হয়েছে। ফটিক আর অমিত আসছে তাদের গ্রামে তার ছেলেকে খুঁজতে। ৮টা ১০ নাগাদ
স্টেশনে ঘন্টা পড়ল, তার মানে ট্রেন ঢুকছে। তুমি এখানে থাকো, আমি স্টেশনের ভিতরে গিয়ে দাঁড়াচ্ছি। ঠিক আছে সাহেব। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে দাঁড়ায় স্টেশনে। গ্রামের অন্যান্য লোকেরা নামতে থাকে, তাদের সাথে ফটিক আর অমিত নেমে আসে। এই যে সপ্তর্ষি বাবু, আমরা এখানে। সপ্তর্ষি ফটিকের গলা পেয়ে ওদের দিকে এগিয়ে যায়। আসুন আসুন, আপনারা যে আমার অনুরোধ রাখবেন আমি তো ভাবতেই পারিনি। লোকে যেটা ভাবতে না পারে সেটাই তো আমরা করি। সে তো অবশ্যই। আসুন, বাইরে গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করছে। ফটিক ও অমিতের হাতে দুটো ছোট ছোট লাগেজ। তারা সপ্তর্ষির সাথে স্টেশনের বাইরে বেরিয়ে গাড়িতে ওঠে। হরিপ্রসাদ গাড়ি স্টার্ট দেয় এবং রওনা দেয় জমিদার বাড়ির উদ্দেশ্যে। গ্রামটা তো বেশ অন্ধকার, গাড়ি চলাচলের রাস্তাতেও লাইট নেই। মাঝে সাঝে বাল্ব লাগানো হয়, কিন্তু গ্রামের কিছু দুষ্টু ছেলে গুলতি মেরে ফাটিয়ে দেয়। আপনাদের বাড়ি পৌঁছতে কতক্ষণ লাগবে? এই আধ ঘন্টার মতন। আপনার ছেলের বয়স কত? সবে 7 বছরে পা দিয়েছে, কিন্তু এখনো মুখে কথা ফোটেনি। অনেক ডাক্তার দেখিয়েছি, তারা সাজেশন দিয়েছে ওর সমবয়সী বাচ্চাদের সাথে মেলামেশা করবার জন্য, কিন্তু এখানে কোথায় ওর বয়সী বাচ্চা পাই বলুন? কলকাতায় হলে নয় মন্টেসারি স্কুলে ভর্তি করে দিতাম। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাবা, আমার ছেলে আর মিসেস, আর কিছু ঝি চাকর। আপনার কয় ছেলে? একটাই। তার মানে যেই ছেলে হারিয়ে গেছে তাকে শুদ্ধ বললেন? আগে হ্যাঁ। ফোনে যতটুকু বললেন তাতে জানা গেল আপনাদের বাড়ির চারিদিকটাই বাউন্ডারি করা। রাতে মেন দরজা ও সদর দরজা দুটোই বন্ধ থাকে এবং রাতে দারোয়ানও ছিল। এর মধ্যে বাচ্চাকে চুরি করে নিয়ে পালানো তো অসম্ভব। তারপরে আবার দুতলার বারান্দা থেকে। আচ্ছা, এর আগে কি আপনাদের গ্রামের কোনো বাচ্চা চুরি গেছে? না, এই প্রথম আমার ছেলেই চুরি হলো। পুলিশ এসেছিল বলেছিলেন, সে কি আপনাদের ঝি চাকরকে জিজ্ঞাসাবাদ করেছিল? না, সেরকম তো কিছুই করেনি, আর করেই বা কি লাভ? সবাই বাড়ির পুরনো কাজের লোক, আর সবার বাড়ি গ্রামেতে। আমার বিশ্বাস ওরা কেউ এ কাজ করবে না। এই সময় একটা বাদুড় হঠাৎ করে উড়ে এসে গাড়ির কাছে আছড়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে আবার উড়ে চলে যায়। ড্রাইভার চমকে ব্রেক চাপে। কি হলো হরিপ্রসাদ? अचानक सामने शीशा में आके कुछ गिरा, फिर उड़ के चला गया। কি পড়লো? मालूम হচ্ছে একটা বাদুর। বাদুর? গাড়ির আলো হয়তো চোখে পড়েছে, সামলাতে পারেনি, কাছে এসে আছড়ে পড়েছে। সেটাই হবে। ঠিক আছে, তুমি চলো। ফটিকরা সেই রাতে জমিদার বাড়ি পৌঁছে সবার সাথে আলাপ পরিচয় সারে। এরপর রাতের খাবার খেয়ে বিশ্রাম করতে যায়। বেশ অনেক বড় বাড়ি, ঘরটাই তো মনে হচ্ছে প্রায় 800,000 স্কোয়ার ফিট হবে। জমিদার বাড়ি বলে কথা, বড় তো হবেই। জমিদারি কাল শেষ হয়েছে বহু বছর হয়ে গেছে, তবুও বেশ ঝিচাকুর নিয়ে ঠাটে বাটে আছে। কিন্তু কথা বলতে বলতে অমিত দক্ষিণের বড় জানালাটা খুলে ফেলে। দেখে বিরাট বড় একটা পুকুর, আর পুকুরের এক পাশে বিরাট একটা গাছ দাঁড়িয়ে আছে। ফটিক, এদিকটায় দেখ, কত বড় একটা পুকুর। ওই কোণে একটা বড় গাছ দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কি গাছ। জানালা বন্ধ করে শুয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে। রাত এখন বেশ গভীর। সাদা রং করা জমিদার বাড়িটা অন্ধকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক এবং বাইরে থেকে ভেসে আসছে শেয়ালের ডাকাডাকি। একটা পেঁচা কোথাও বসে ডেকে চলেছে। দারোয়ান বড় গেটটার পাশে তার ছোট্ট ঘরে বসে মোবাইল ঘাঁটছে। সপ্তর্ষি ও রূপবতী তাদের মাঝখানে একটা পাশবালিশ রেখে
দুজন দুদিকে পাশ ঘুরে ঘুমোচ্ছে। হঠাৎ শোনা যায় নূপুরের আওয়াজ। বারান্দায় কেউ যেন নূপুর পরে হেঁটে বেড়াচ্ছে। সপ্তর্ষি, সপ্তর্ষি, বাইরে এসো, তোমার সাথে যে আমার অনেক কথা আছে। ঘুম চোখে সপ্তর্ষি যেন কথাটা শুনতে পায়। সে চোখ খোলে, পাশ ঘুরলে দেখে রূপবতী ঘুমোচ্ছে। সপ্তর্ষির এবার স্পষ্ট কানে আসে নূপুরের আওয়াজ। সে ধীরভাবে উঠে বসে। বসে রইলে কেন? বাইরে এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। সপ্তর্ষি এবার গলাটা চিনতে পারে। সে ধীরভাবে দরজা খুলে লম্বা বারান্দায় বেরিয়ে আসে। কাজরি? হ্যাঁ গো, আমি তোমার কাজরি। তুমি কোথায়? এই তো, তোমার ডান দিকে বারান্দার শেষ প্রান্তে তাকাও। সপ্তর্ষি ডান দিকে তাকালে দেখতে পায় কাজরি বারান্দার শেষে চেহারায় ভালোবাসা নিয়ে তার লম্বা বেনুনি হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে একটা গোল পিলারে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে এখনো একই রকম সুন্দরী। তার সেই বড় বড় চোখ, গোলাপি ঠোঁট, লম্বা চুল। সপ্তর্ষি তাকে দেখে মুগ্ধ। সে বলে ওঠে, কাজরি তুমি? হ্যাঁ গো, আমি। ওখানে দাঁড়িয়ে রইলে কেন? কাছে এসো। সপ্তর্ষি কাজরির দিকে এগিয়ে যায়। মুগ্ধ হয়ে দেখতে থাকে কাজরির সুন্দর মুখখানি। কি দেখছো? তোমাকে। কতদিন তোমায় দেখিনি। কোথায় ছিলে তুমি? তুমি জানো না, আমি তো মরে গেছি। জানি, তুমি চলে গেছো আমার জীবন থেকে। আবার কদিন আগে ছেলেটাও কোথায় চলে গেল জানো? শুভঙ্করকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে ওকে কে যেন চুরি করে নিয়ে গেছে। চিন্তা করো না, ও আমার কাছে আছে। ও তো আমারও ছেলে, বলো। আমি তোর ছোট মা। সে তো ঠিক আছে, কিন্তু কেন তুমি ওকে নিয়ে গেছো? জানবে গো, জানবে। ঠিক সময় সব জানতে পারবে। এই সময় রূপবতী ঘর থেকে বেরিয়ে সপ্তর্ষির দিকে তাকিয়ে বলে ওঠে, ওখানে কি করছো? সপ্তর্ষি চমকে পিছনে ঘুরে রূপবতীর দিকে তাকায়। রূপবতী এগিয়ে আসে। কি হয়েছে তোমার? এত রাত্রে এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? সপ্তর্ষি উত্তর দিতে পারে না। রূপবতীর দিক থেকে ঘুরে কাজরির দিকে তাকায়। কোথায় কাজরি? সামনে বারান্দার কোণে সাদা রঙের গোল পিলারটা ছাড়া আর কিছুই তো নেই। রূপবতী সপ্তর্ষির হাত ধরে বলে, চলো ঘরে চলো। তোমার শরীর ঠিক আছে তো? আমার কিচ্ছু হয়নি, হাত ছাড়ো, আমার ঘুম পাচ্ছে। রূপবতীর হাতটা ছাড়িয়ে নিয়ে সপ্তর্ষি বারান্দা থেকে হেঁটে গিয়ে ঘরে চলে যায়। রূপবতী কিছু বোঝে না। সে একবার বারান্দার কোণে পিলারটার কাছে যায়। এদিকে ওদিকে এবং বাড়ির নিচে বাগানে চোখ বোলায়, কিন্তু কিছু দেখতে পায় না। অবশেষে সে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে। সকাল হয়েছে। সূর্যের আলো আর পাখিদের কোলাহলে প্রকৃতিটাকে বেশ সুন্দর লাগছে। ফটিক আর অমিত বাড়ির বাইরে পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ দেখছিল। এমন সময় জমিদার মোহনবাবু আসে। সুপ্রভাত। ফটিকরা মোহনবাবুর গলা পেয়ে পুকুরের জল থেকে দৃষ্টি তুলে পিছনে তাকায়। সুপ্রভাত। আপনাদের ভোরে ওঠার অভ্যাস আছে? ওই সেই রকম কিছু না, যখন মন চায় উঠে পড়ি। আপনি তো নিশ্চয়ই রোজ ভোরেই ওঠেন? হ্যাঁ, সে অনেক দিনের অভ্যাস। আপনার ছেলে বৌমা উঠেছে? বৌমা তো বরাবরই ভোরে ওঠে। সপ্তর্ষি একটু বেলা অবধি ঘুমোয়। তার মধ্যে বৌমার মুখে শুনলাম সপ্তর্ষি নাকি গতকাল মাঝরাতে উঠে বারান্দার কোণে দাঁড়িয়েছিল। কেন? সে তো বৌমাও জানে না।
শরীর ঠিক আছে তো? বৌমা তো বললো, দেখে মনে হচ্ছে ঠিকই আছে। ইচ্ছে ছিল আপনার ছেলে বৌমার ঘরটা একবার দেখব, মানে যেখান থেকে আপনার নাতি হারিয়েছে। বেশ তো, চলুন। এখন না, সপ্তর্ষিবাবু উঠুক, তখন যাব। এমন সময় গেটের কাছে গাড়ির আওয়াজ হয়। এত সকাল সকাল আবার কে এলো? যাই দেখি গিয়ে। চলুন, আমরাও যাব। জমিদার মোহনবাবু ও ফটিকরা বাড়ির সামনের দিকে এগিয়ে আসে। দেখে ইন্সপেক্টর মানিক আর প্রধান পুলিশ জিপ থেকে নামে এবং মোহনবাবু ও ফটিকদের দেখে এগিয়ে আসে। গতকালই শুনেছিলাম আপনারা আসবেন, কিন্তু অত রাতে এসে আপনাদের আর ডিস্টার্ব করলাম না। আমি মানিক মুখার্জি, এখানকার থানার ইন্সপেক্টর। আর আমি এই গ্রামের পঞ্চায়েত প্রধান কালীচরণ দাস। নমস্কার, আমি ফটিক আর ও অমিত। আপনাদের নাম অনেক শুনেছি, পেপারেও পড়েছি, কিন্তু আলাপ করার কোনো দিন সৌভাগ্য হয়নি। শুনলাম আপনি কিছুটা ছানবিন করেছেন, তা কিছু বুঝলেন? না, সন্দেহজনক কিছু তো নজরে পড়েনি। সব থেকে বড় কথা, ওপরের বারান্দাতে কেউ উঠবে বা নামবে তার কোনো রকম ব্যবস্থাই নেই। কার্নিশ অথবা সানসেট থাকলে নয় বুঝতাম যে পা রেখে উঠেছে। চলুন একবার বারান্দাটা দেখে আসি। এই সময় সপ্তর্ষি আসে, বলে, কোনো লাভ নেই, কারণ আমি জানি শুভঙ্করকে কে নিয়ে গেছে। আপনি জানেন, তা এতদিন বলেননি কেন? কে নিয়ে গেছে শুভঙ্করকে বল, মুখ বুঝে থাকিস না। কাজল। এই সময় তাদের পিছনে পুজোর থালা পড়ার আওয়াজ শোনা যায়। সবাই ঘুরে তাকালে দেখা যায় রূপবতী আসছিল পুজো সেরে প্রসাদ দিতে। সপ্তর্ষির কথা শুনে তার হাত থেকে থালা পড়ে গেছে। কি বললে তুমি? হ্যাঁ, কাজলই গত রাত্রে এসেছিল। ওই বলেছে যে ও শুভঙ্করকে নিয়ে গেছে। কথাটা শুনে রূপবতী জ্ঞান হারায়, সে মাটিতে পড়ে যায়। মোহনবাবু চিৎকার করে ওঠে, কে কোথায় আছিস? বৌমা কাছে ধর। ও ফাল্গুনি, ও তাপসী। ফটিকরা খেয়াল করে সপ্তর্ষি মুখ ঘুরিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সে তার ওয়াইফকে তোলার চেষ্টা অবধি করছে না। অমিত বলে ওঠে, আপনি সুস্থ আছেন তো সপ্তর্ষিবাবু? হ্যাঁ, কেন হঠাৎ এই প্রশ্ন করলেন? আপনার মিসেস জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেছে, আর আপনি তাকে তোলার চেষ্টা করছেন না। সপ্তর্ষি চুপ থাকে। ততক্ষণে বাড়ির ঝিচাকররা ছুটে এসে রূপবতীর মুখে জল ছেটায়। রূপবতীর জ্ঞান ফেরে। সে ধীরে ধীরে চোখ খুলে তারপর ঝিচাকরদের বলে, তোরা যা, আমি এখন ঠিক আছি। এই বলে রূপবতী আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো বৌমা। আমরা দেখছি সপ্তর্ষির কথায় কতটা সত্যতা আছে। ও ঠিকই বলছে। আমারও একবার নুপুরের আওয়াজ শুনে সন্দেহ হয়েছিল। এই বাড়িতে ও ছাড়া আর কেউ নুপুর পড়তো না। কোন কুক্ষণে যে দয়া দেখাতে আপনারা ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। প্রথমে আমার স্বামীটাকে বশ করলো, এরপর আমার ছেলেটাকেও আমার থেকে কেড়ে নিল। রূপবতী কাঁদতে থাকে। ফটিক বলে ওঠে, কাজরিকে? সবাই চুপ থাকে। কাজরি কোথায় থাকে? কাজরি বেশ কিছুদিন আগে সুইসাইড করেছে। কেন? সেটা ঠিক বলতে পারবো না, কারণ কোনো সুইসাইড নোট লিখে যায়নি। কাজরি এই বাড়ির কে ছিল? আমাদের বাড়িতে কাজ করতো, মানে মেনু আমার নাতিকেই দেখাশোনা করতো। ওর বাবা মা 5 বছর আগে ঝড়ে ঘর চাপা পড়ে মারা যায়। তারপরে প্রধান আমাদের বাড়ি নিয়ে আসে আশ্রয় দেওয়ার জন্যে। ঝড়ে ওর বাবা মা মারা গেল, ওর কিছু হলো না? কাজরি তখন পাশের গ্রামে পড়তে গেছিল। কাজরি পড়াশোনা জানতো। ও 12 ক্লাস অবধি পড়েছে। ইন্সপেক্টর, আপনি কি কনফার্ম যে কাজরি সুইসাইড করেছে? পোস্টমর্টেম রিপোর্ট দেখে যা বোঝা গেছে, প্রথমে ঘুমের ওষুধ খেয়েছিল, তারপর গলায় ফাঁস দিয়েছে। ঘুমের ওষুধ পেল কোথা থেকে?
কাজুরি কি ঘুমের ওষুধ খেত? ঘুমের ওষুধ আমি খাই, হয়তো আমার থেকে নিয়েছিল। আমি ইন্সপেক্টরকে বলেছিলাম ঠিকভাবে তদন্ত করুন, কারণ আমি কাজুরিকে জানি, ও কখনো আত্মহত্যা করতে পারে। যদ্দূর মনে হচ্ছে আপনার সাথে কাজুরির অন্যরকম কিছু সম্পর্ক ছিল। হ্যাঁ, ওনার কাজুরিকে মনে ধরেছিল। জমিদারের রক্ত যাবে কোথায়? চুপ করো বৌমা। জানি আপনার গায়েও লাগবে, কিন্তু তাই বলে মুখ বুজে থাকি কি করে বলুন? সপ্তর্ষি কোনো কথা না বলে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। রূপবতী কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, যাও যাও যাও, তুমিও তোমার কাজুরির কাছে যাও। শুধু তোমার কাজুরিকে বলো আমার ছেলেটাকে যেন ফিরিয়ে দেয়। ফটিকরা সকালের খাবার খেয়ে জমিদারের গাড়ি নিয়ে গ্রামে ঘুরতে বের হয়। হরিপ্রসাদ, আপনি কত বছর মোহনবাবুদের বাড়িতে চাকরি করছেন? 9 साल हो गया बाबू। আপনার বাড়ি কোথায়? बाड़ी बिहार है, लेकिन मैं और मेरा बीबी जमींदार बाड़ीते ही थाकी। আর তোমার ছেলে মেয়ে? हमरा एक लड़का, वो कोलकाता में रहता है। जमींदार बाबू का भाड़ा घर देखभाल करता है और वहाँ एक कॉलेज में पढ़ाई करता है। जमींदार साहब ही सारे इंतजाम कर दिए। তোমার ছোটবাবু যে কাজুরিকে ভালোবাসতো তুমি জানতে? হরিপ্রসাদ চুপ থাকে। ফটিক বলে, কি হলো, চুপ হয়ে গেলে কেন? हमें सब कुछ जानी, मेरे बीबीर मुखे बहुत कुछ सुने छी, लेकिन बोलना ठीक नहीं होगा। তুমি নিশ্চিন্তে বলো, কেউ জানতেও পারবে না যে আমরা তোমার মুখে শুনেছি। কাজুরি के छोटो बाबू खूब ভালোবাসতো। যখনই কলকাতা যেত कुछ ना कुछ गिफ्ट নিয়ে আসতো और मेरे पास दे के गाड़ी में छुपा के रखते बोलतो और बाद में लिए जेतो। এই কি করছো? হাত ছাড়ো, টেনে নিয়ে যেও না। শুভঙ্কর একা ঘুমাচ্ছে, বৌদি আবার স্নান সেরে ফিরে এসে আমাকে শুভঙ্করের কাছে না দেখলে না রাগ করবে। শুভঙ্কর উঠতে দেরি আছে, আর তোমার বৌদি স্নানে গেছে মানে 2 ঘন্টা। তবু যা বলার এখানেই বলো। বেশ, এই নাও, তোমার জন্য এই শাড়িটা এনেছি। এই এখন দিও না, এখন কোথায় রাখবো? তুমি বরঞ্চ পরে দিও। কখন দেব? দুপুরে, যখন সবাই ঘুমোবে আমি ছাদে যাব, তখন দিও। একবার বাক্সটা তো খুলে দেখো। বেশ, দাও। কাজুরি বাক্স থেকে শাড়ি বার করে দেখে এবং আনন্দে লাফিয়ে উঠে বলে, বাহ, এ তো আমার ফেভারিট কালার। কবে থেকে ইচ্ছে ছিল এমন একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো। থ্যাংক ইউ। এই সময় রূপবতী ঘরে এসে ঢোকে। তেলের শিশিটা নিতেই ভুলে গেছি। এ কি তুমি? কাজুরি তাড়াতাড়ি শাড়ির বাক্সটা বন্ধ করে ফেলে, কিন্তু তারই মধ্যে রূপবতী শাড়িটা খেয়াল করে। ওটা কি? সপ্তর্ষি কাজুরির হাত থেকে শাড়ির বাক্সটা নিয়ে নেয়, তারপর বলে, ও কিছু না, একজনকে গিফট দেব, তোমাকেই দেখাতে এনেছিলাম। কাজুরি দেখতে চাইলে তাই ওকে দেখাচ্ছিলাম। ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই, তোমাকে পরে দেখাবো। সপ্তর্ষি চলে যায়। রূপবতী কাজুরিকে বলে, কি ব্যাপার বলতো? সপ্তর্ষি মনে হয় আমায় দেখে পালিয়ে গেল। আমি কি করে বলবো? তুমি কি নিতে এসেছিলে যেন? ও হ্যাঁ, তেলের শিশিটা দে, বাথরুমে এক ফোঁটাও তেল নেই। আমার बीबीर मुखे सुने छी छोटो बाबू और कजरी कभी गौशाला कभी छत में मुलाकात करतो। एक दिन पासेर ग्रामेर अशोक साहेब लड़कार शादी में जमींदार बाबू निमंत्रण छिलो। छोटो बाबू तखन व्यवसार काजे कलकाता गेছে। তুমি
শুভঙ্কর আর কাজুরিকে নিয়ে পেছনে বসো, আমি সামনে বসে যাবক্ষণ। না না বাবা, আপনি পিছনেই বসুন। কাজুরি সামনে সিটে বসে যাবে। কাজুরি এত দেরি বা করছে কেন? শুভঙ্কর, তুমি গাড়িতে ওঠো, দাদুর পাশে গিয়ে বসো। এমন সময় কাজুরি পিঙ্ক কালারের শাড়ি পরে জোর পায়ে এগিয়ে আসে। বেশ লাগছে কাজুরিকে। সরি বৌদি, একটু দেরি করে ফেললাম। রূপবতী কাজুরির পরনে গোলাপি রঙের শাড়িটা চিনতে পারে, বুঝে যায় সেদিন সপ্তর্ষি যে শাড়িটা কাজুরিকে দেখাচ্ছিল সেটা এই শাড়িটাই। তবু সে এই প্রসঙ্গে কোনো কথা না বলে বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, অনেক দেরি হয়ে গেল যে, এতটা পথ গিয়ে আবার ফিরে আসতে হবে। কাজুরি সামনের সিটে গিয়ে বসে, এরপর পিছনের সিটে উঠে বসে রূপবতী। বাহ কাজুরি, তোকে বেশ সুন্দর লাগছে। কাজুরি হাসে। চলো হে হরিপ্রসাদ, দুর্গা দুর্গা করে গাড়ি स्टार्ट दाओ। उसके बाद क्या हुआ? उसके बाद वो लोग शादी बाड़ी से लौट के आया। रात में मेरी बीवी जब जमींदार बाबू को दूध देने जाती है तो सुनती है। তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তো বৌমা? আমি ভেবে চিন্তেই বলছি বাবা। সপ্তর্ষির সাথে কাজুরির একটা ঘনিষ্ঠতা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আর যে শাড়িটা পরে কাজুরি আমাদের সাথে গেছিল সেটা সপ্তর্ষি কাজুরির জন্য কিনে এনেছিল। তবে তো খুব মুশকিল। মুশকিল আর আপনার কোথায়? মুশকিল তো আমার। এখন সৌতিনকে নিয়ে ঘর করতে হবে আমায়। কেঁদো না বৌমা, তুমি যাও, দেখি আমি কি করা যায়। সেইবার যখন ছোট বাবু কলকাতা থেকে লটলো তখন কাজুরিকে নিয়ে একটা পায়েল তোড়া নিয়ে এলো, মতলব নুপুর। হঠাৎ পায়ে নুপুর আনলে যে? প্রতিবারই কলকাতায় যাই আর ভাবি তোমার জন্য কি নিয়ে আসবো। কেন? এর আগে তো কতবার শাড়ি নিয়ে এসেছো, এবার নয় বেনারসি এনে দিতে। বিয়ে তো আর হবে না, এমনি না হয় একদিন কোণে সেজে আয়নায় নিজেকে দেখতাম। কোণে সাজে নিজেকে কেমন লাগে। কেন বারবার তুমি এই কথা বলো? তোমাকে তো অনেকবার বারণ করেছি। ধৈর্য ধরো, আমরা ঠিক বিয়ে করব। মশাই, মিথ্যে আশ্বাস ভালোই দিতে জানো। জমিদার বাবু, তোমার বউ, এরা কি কখনো আমাদের বিয়ে মেনে নেবে না হতে দেবে? আমি তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে করব, ওখানেই তোমাকে রাখবো। আচ্ছা, অপেক্ষায় রইলাম সেই শুভ সময়ে। এখন দাও দেখি তোমার উপহারের নুপুরঝোড়া, আমার পায়ে পরিয়ে দাও। সেই ভালো, তোমার পা দুটো বাড়িয়ে দাও। আমার কাজুরিকে আমি নিজের হাতে নুপুর পরিয়ে দিই। কি করছো? আস্তে পড়াও, সুরসুরি লাগে যে। আরে বাবা, পড়াবার সময় একটু তো হাতের ছোঁয়া লাগবেই। বুঝেছি তোমার চালাকি। দাও ওটা, আমি নিজেই পরে নেব। কাজুরি এক পায়ে নুপুর পরে আর একটা হাতে নিয়ে ঝুমঝুম আওয়াজ করে ছুট মারে। আরে এক পায়ে নুপুর পরে কোথায় চললে? আরে চিন্তা করো না, আমি নিজেই পরে নেব। কি হচ্ছে এসব? মোহনবাবুর গলার আওয়াজ পেয়ে সপ্তর্ষি চমকে পিছন ঘুরে তাকায়, দেখে মোহনবাবু দাঁড়িয়ে। বাবা তুমি? হ্যাঁ আমি। কি করছিলে কাজুরির সাথে? বলে যাও না, আমাদের একটা বংশমর্যাদা আছে, আর তুমি বাড়ির একটা ঝিয়ের সাথে। ছি ছি সপ্তর্ষি। বাবা, আমি কাজুরিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বললে? এত বড় সাহস তোমার? আমার সামনে দাঁড়িয়ে তুমি বলছো বাড়ির একটা ঝিকে বিয়ে করবে? হ্যাঁ, কাজুরিকেই আমি বিয়ে করব। আর তোমাদের যদি অসুবিধা থাকে আমি কাজুরিকে নিয়ে কলকাতায় গিয়ে থাকবো, কিন্তু কাজুরিকে আমি কোনোদিনই ছাড়তে পারবো না। আর এটাই আমার শেষ কথা। কোথায় যাচ্ছ?
সপ্তর্ষি, কথা শেষ করে যাও, ঠিক আছে? আমিও জমিদার মহিম মুখার্জির ছেলে, দেখবো আমি কি করে তুমি কাজীকে বিয়ে করো। হরিপ্রসাদ হঠাৎ গাড়ির ব্রেক চাপে। ব্রেক চাপার দরুন অমিত ফটিক গাড়ির সিট থেকে প্রায় পড়ে যাচ্ছিল। কোনো রকম নিজেদের সামলে বলে ওঠে, কি হলো হরিপ্রসাদ? अचानक सामने एक काली बिल्ली आके रुक गया। কি কালো বেড়াল? কোথায় দেখি? অমিত হরিপ্রসাদের পাশ থেকে সামনে মুখ বাড়ায়। ওরে বাবা, এ তো বেশ বড় ধরনের কালো বেড়াল। কোথায় দেখি? সত্যি তো বেশ বড়, কিন্তু বেড়ালটা এইভাবে রাগত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে কেন? হরিপ্রসাদ, হর্ন বাজিয়ে বেড়ালটাকে সরাও। আমার তো বেড়ালটাকে দেখেই হিংস্র মনে হচ্ছে। হরিপ্রসাদ হর্ন বাজাতে শুরু করে, কিন্তু বিড়ালটার সরে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। এমন সময় পিন্টু, দেবা, হারু এবং অন্যান্য কিছু ছেলে রাস্তার উল্টো দিক থেকে হেঁটে আসছিল। ওই হাট! এই বলে একটা ইটের টুকরো তুলে বিড়ালটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। বিড়ালটা রাগত দৃষ্টিতে পিন্টুদের দিকে ঘুরে তাকায়, তারপর পাশে ঝোপে ঝাড়ের মধ্যে ঢুকে যায়। ফটিক গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমরা কি এই গ্রামেই থাকো? হ্যাঁ, আমি পঞ্চায়েত প্রধানের বড় ছেলে পিন্টু। তা তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ? হাসপাতালে। কেন? কার কি হয়েছে? আমাদের এক বন্ধুর আজ 3 দিন ধরে জ্বর, হাসপাতালে ভর্তি আছে। সেই মহালয়ে রাত থেকে জ্বর এসেছে, কিছুতেই কমতাছে না। বেশিরভাগ সময় জ্ঞানহারা হয়ে পড়ে আছে। মাঝে মাঝে হুঁশেলি বলতাছে কাজুরি কাজুরি। কাজুরি? এরপরে ফটিক কিছু চিন্তা করে, তারপরে বলে, আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে? আমরা তো ওখানেই যাচ্ছি। তোমরা তো অনেকজন, দুজন যদি গাড়িতে উঠে আসো তবে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তুই আর দেবা উঠি যা, আমরা হেঁটে আসতেছি। ঠিক আছে, চলুন। ফটিকরা পিন্টু আর দেবাদের সাথে হসপিটালে পৌঁছয়। অজয়ের জ্ঞান ফিরেছে, ডাক্তার তাকে পরীক্ষা করছে। এই সময় ফটিকরা প্রবেশ করে। ডাক্তারবাবু নমস্কার, আমি নিখোঁজ সন্ধানকারী ফটিক, আর ও অমিত। নমস্কার। এখন পেশেন্ট কেমন আছে? আজ 2 দিন পর টেম্পারেচার সামান্য কমেছে, কিন্তু জ্বর পুরোপুরি নামছে না। আপনার কি মনে হয় কি হয়েছে? মনে হচ্ছে কোনো কিছু দেখে মারাত্মক ভয় পেয়েছে। পেশেন্টের সাথে আমরা একটু কথা বলতে পারি? নিশ্চয়ই, যা বলার তাড়াতাড়ি বলে নিন। পেশেন্ট যখন তখন জ্ঞান হারাচ্ছে। ওর নাম কি বলেছিলে যেন? অজয়। অজয়, আমার কথা শুনতে পাচ্ছ? অজয় ফটিকের দিকে তাকায়। তুমি কি দেখেছ? অজয় উত্তর দেয় না, শুধু ফটিকের দিকে চেয়ে থাকে। তুমি কি কাজুরিকে দেখেছ? এইবার অজয় ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, হ্যাঁ, কাজুরি। কাজুরি ওই গাছটায় গলায় দড়ি দিয়ে ঝুলছিল আর আমার দিকে তাকিয়েছিল। কাজুরি, কাজুরি। অজয় আবার জ্ঞান হারায়। ফটিক ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, ওর ওষুধে হবে না, ওর মন থেকে ভয়টাকে বার করতে হবে। এরপরে যখন জ্ঞান আসবে ওকে বলবেন একজন ওঝা এসে মন্ত্রতন্ত্র করে কাজুরিকে ধরে নিয়ে গেছে। এতে কি জ্বর কমবে? চেষ্টা করে দেখুন না। ফটিকরা এবার পিন্টু আর দেবাকে নিয়ে হসপিটালের বাইরে বেরিয়ে আসে। তোমরা চা খাবে? আমি খাবো না, তুই খাবি দেবা? না, আপনারা খেলে খান না। আচ্ছা, অজয়ের জ্বর আসা ছাড়া এই কদিনের মধ্যে এমন কিছু কি ঘটনা ঘটেছে যেটা সন্দেহজনক? হ্যাঁ, আবলুর চাচার মুরগি চুরি হয়েছে, আর সুরেশ কাকার হাঁস। আর গতকাল রাতে আমাদের পায়রাগুলো কেউ চুরি করতে এসেছিল। কে করে বুঝলে? বাইরে উঠোনে নুপুরের আওয়াজ পাচ্ছিলাম। মনে হয় কোনো মেয়ে এই চুরিগুলো করে বেড়াচ্ছে। তোমরা বাইরে বেরিয়ে দেখোনি?
আমি বেরোতে যাচ্ছিলাম, বাবা বারণ করলো। কাজুরি যেই গাছটায় ফাঁস লাগিয়ে মরেছিল সেই গাছটা আমাদের দেখাতে পারবে? জমিদার বাড়ির পুকুর পাড়ে যে আম গাছটা, সেই গাছটাতেই তো কাজুরি গলায় দড়ি দিয়েছিল। আপনারা গাছটা দেখেননি? গতকাল রাতে জানালা থেকে পুকুর পাড়ে একটা বড় গাছ দেখেছিলাম, কিন্তু ওইটা যে আম গাছ আর ওই গাছেই যে কাজুরি গলায় দড়ি দিয়েছিল সেটা জানতাম না। এই সময় হারু ও বাকি ছেলেরা এসে পৌঁছয়। অজয় রে দেখলি? দেখলাম, কিন্তু আবার জ্ঞান হারিয়েছে। তবে আর এখন ভিতরে ঢুকে লাভ নাই। আচ্ছা, তবে আমরা চলি। তোমাদের মধ্যে কি কেউ আমাদের সাথে ফিরবে? না, আপনারা যান। নীলরে ভ্যান নিয়ে আসতে বলছি, এক্ষুনি হয়তো চইলে আইব। ঠিক আছে। ফটিক ও অমিত গাড়িতে এসে ওঠে। হরিপ্রসাদ গাড়ি স্টার্ট দেয়। ফটিক চুপ করে কিছু চিন্তা করতে থাকে। কি ভাবছিস? আবহাওয়া খুব খারাপ রে, মনে হচ্ছে অনেকগুলো লোকের প্রাণ সংশয় হতে পারে। মানে? আমার মন বলছে কাজুরি আত্মহত্যা করেনি, ওকে কেউ মেরে ফেলেছে। आपका बात सही भी हो सकता है, क्योंकि जिस दिन कजरी मरा गलो उस दिन सब नौकर चाकर के छुट्टी दिए छिलो, सिर्फ मैं और मेरी बीवी को छोड़ के, क्योंकि हम लोग तो जमींदार बाड़ीते ही थकी। তোমরা সেদিন কিছু টের পাওনি? ना साहब। হরিপ্রসাদ, আপনি প্রধানের বাড়ি চেনেন? हाँ जी। আপনি আমাদের প্রধানের বাড়ি নিয়ে চলুন। ठीक है साहब। আরে আপনারা আসেন আসেন। কোথায় যে আপনাদের বসতে দি? দাঁড়ান, এই মাদুরখানা পেতে দি। আপনি বৃথা ব্যস্ত হচ্ছেন প্রধানবাবু, আমরাই বারান্দাতেই বসে যাব। সে কি হয়? এই নিন, এইবার বসেন এইখানে। প্রধান বারান্দার এক কোণে ভাঁজ করে রাখা মাদুর নিয়ে এসে পেতে দেয়। ফটিকরা বসে। দেখেন তো, দুপুরটা যেন হঠাৎ করে রাত হয়ে গেল। এই পুজোর আগে বৃষ্টি বাদল ভালো লাগে। যাই হোক, দুপুরে যখন এসেই পড়েছেন, এই গরিবের বাড়িতে কটা ডাল ভাত না হয় খাই যাবেন। না না, সেসব দরকার নেই। দরকার নেই বললি হবে? আপনাদের মতন লোককে যখন সেবা করার সুযোগ পেয়েছি, হাতছাড়া করি কিভাবে বলুন? আর এই এখনই আমার মেয়ে আর ছোট ছেলে চলে আসবে। পুজোর পর পরীক্ষা বলে আজ ওরা কেউ স্কুলে যায়নি, ওই পাশের পাড়ায় পড়তে গেছে। কিন্তু যেভাবে মেঘ করলো, ওরা বৃষ্টির আগে এখন ভালোয় ভালোয় বাড়ি পৌঁছে যেতে পারলে হয়। আপনি বসুন। হ্যাঁ, বসছি। দেখুন কতক্ষণ এখানে বসতে পারি। মনে তো হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে। প্রধান উঠোনে রাখা একটা কাঠের ছোট টুল তুলে নিয়ে এসে ফটিকদের সামনে এসে বসে। প্রধানবাবু, আপনি সত্যি করে বলুন তো, কাজুরি আত্মহত্যা করেছিল না ওকে মারা হয়েছে? হঠাৎ এমন কথা? যদি জানেন বলে ফেলুন, না হলে কিন্তু বড় সর্বনাশ ঘনিয়ে আসছে। আমি কাজুরিকে বাদুর রূপে ও বেড়াল রূপে দেখেছি। ও ভয়ঙ্কর রেগে আছে। কি বলছিস তুই? কাল রাতের বাদুর আর আজকের বেড়ালটা কাজুরি ছিল? হ্যাঁ, আর তুই জেনেও শান্ত হয়ে বসেছিলি, একটু ভয় পেলি না? আমি জানি কাজরির আত্মা ঘুরে বেড়াচ্ছে। গতকাল রাতে আমার বাড়িতে এসেছিল, আমি ওর পায়ের নুপুরের আওয়াজ পেয়েছি। কিন্তু বিশ্বাস করুন, কাজরি আত্মহত্যা করেছে। আমি আর ওই পঞ্চায়েতের মেম্বাররা গিয়ে নিজের চোখে দেখেছি কাজরি গলায় ফাঁস লাগিয়ে আম গাছে ঝুলছে। মিথ্যে কথা! বদমাশ প্রধান, তুই মিথ্যে কথা বলছিস। প্রধান নিজের মেয়ের গলায় কাজুরির কণ্ঠ শুনে ভয়ে উঠে দাঁড়ায়। অবাক হয়ে উঠে দাঁড়ায় ফটিক আর অমিত। তুই কি বলছিস রিন্টু? তোর এমন চেহারা হলো কি করে? আমি আর রিন্টু আসছিলাম, হঠাৎ কোথা থেকে একটা বড় ভয়ঙ্কর দেখতে কালো বেড়াল এসে পথ আটকালো।
রিন্টুকে কামড় দিতে তেড়ে আসছিল। তখনই আমি পেছন ঘুরে একটা পাথর টুকরো খুঁজে বেড়ালটাকে মারতে যাব, দেখি বেড়ালটা নেই। আর তারপর থেকে রিন্টু যেন কেমন হয়ে গেল, নিজের চুল খুলে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বাড়ির দিকে আসতে লাগলো। ওসব শুনে তোর লাভ নেই, আগে বল তোরা আমাকে মারলি কেন? আমি কোথায় মেরেছি? কাজরি প্রচণ্ড জোরে হেসে ওঠে। এই সময় আওয়াজ করে চমকে ওঠে বিদ্যুৎ। কিছুক্ষণের মধ্যে যেন পরিস্থিতি বদলে যায়। রিন্টু রূপে কাজরি ছুট মারে ঘরের মধ্যে, আর নিমিষের মধ্যে হাতে বটি দাও নিয়ে বেরিয়ে আসে। বল প্রধান, কেন তোরা আমাকে মেরে ফেলেছিস? কি দোষ করেছিলাম আমি? তুমি আমার মেয়েরে ছাড়ি দাও। তুমি কেন ওরে বশ করেছো? হ্যাঁ, নিজের মেয়ের বেলায় দরদ উতলে পড়ছে, আর যখন আমাকে সবাই মারলি। আমি তো তোমায় মারিনি। তবে রে হারামজাদা, স্বীকার করবি না তো? তবে মর। এই বলে রিন্টু রূপে কাজরি প্রধানকে বটি দাও নিয়ে তাড়া করে। ফটিক অমিত কি করবে বুঝে উঠতে পারছিল না। এমন সময় বাড়ির বাইরে গাড়ির সামনে থেকে হরিপ্রসাদ ফটিকদের বলে ওঠে, সাব আপ লোক গাড়ি মে আ যাইয়ে। তা কি করে হয়? এইভাবে লোকটাকে ফেলে যাওয়া যায়? প্রধান প্রাণপণ বাড়ির চারিদিকে ঘুরতে থাকে। পিছনে বটি দাও হাতে রিন্টু রূপে কাজরি। রিন্টু, বাবাকে ছেড়ে দে। এই সময় পিন্টু দেবা হারুরা নীলের ভ্যান চড়ে বাড়ির গেটের কাছে এসে নামে এবং রিন্টুকে বটি হাতে প্রধানের পিছনে দৌড়তে দেখে ওরা দৌড়ে এসে রিন্টুকে ধরে ফেলে। এই কি করছিস তুই? রিন্টু চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কি করছিস রিন্টু? বাবারে মারতে যাচ্ছিস? তোরা ছেড়ে দে আমায়, ওকে আমার শাস্তি দিতে হবে। নীল তাড়াতাড়ি ছুটে গিয়ে তার ভ্যান থেকে দড়ি নিয়ে আসে। এই না, ওরা ওই গাছটার সাথে ভালো করে বেঁধে ফেল। ও এখন কারো কথা শুনবে না, ওরে পেতনি ধরেছে। রিন্টুকে সবাই মিলে জোর করে টেনে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে ফেলে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তোরা বৃথা চেষ্টা করছিস, কিছুতেই তোরা আমাকে বেঁধে রাখতে পারবি না। প্রধান এক জায়গায় বসে পড়ে হাঁপাতে থাকে। ফটিক তার কাছে এগিয়ে গিয়ে বলে, আপনার এখানে থাকা ঠিক হবে না, চলুন আমাদের সাথে। কিন্তু মেয়েটার এইভাবে সারি কি করে যাই? আপনি এখন এখানে থাকলে ওর রাগ কমবে না। হয়তো আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, চলেন। ফটিক আর অমিত দুই পাশ থেকে দুজন প্রধানকে হাত ধরে তোলে। প্রধান পিন্টুদের উদ্দেশ্যে হাঁপাতে হাঁপাতে বলে, ওরে ওরে তোরা ওসারে খবর দে, ওকে কাজরি পেতনি ধরেছে, আর আমি একটু পরে আসতেছি। এই বলে প্রধান ফটিকদের সাথে গিয়ে গাড়িতে ওঠে। চলুন হরিপ্রসাদ, জমিদার বাড়িতে যাব। ये लीजिए बाबू, उनको पानी पिलाइए। হ্যাঁ দাও। এই নিন প্রধান বাবু, জল খান। প্রধান বোতল থেকে জল খায়। এরপর অমিত বোতলটা নিয়ে হরিপ্রসাদকে ফেরত দিয়ে দেয়। ফটিক এবার প্রধানকে বলে, আপনার কাছে ইন্সপেক্টর মানিকের নাম্বার আছে? হ্যাঁ আছে। এই বলে পাঞ্জাবির পকেটে হাত গলাতেই দেখে মোবাইল নেই। মোবাইলটা দৌড়াবার সময় কোথাও পড়ে গেছে, কিন্তু চিন্তা করার কিছু নাই, দারোগা বাবুর নাম্বার আমার মনে আছে। তবে বলুন। প্রধান নাম্বার বলে। ফটিক ইন্সপেক্টর মানিককে ফোন করে এবং বলে সে যেন এখনই জমিদার বাড়িতে চলে আসে। এরপর ফটিক প্রধানকে জিজ্ঞাসা করে, এবার বলুন কাজরিকে আপনারা কিভাবে মারলেন? আমি কাজরিরা মারিনি। ঠিক আছে, আপনি ঘটনাটা বলুন। ছোট বাবুর সাথে কাজরির ভালোবাসা ছিল, এ কথা যখন জমিদার বাবু জানতে পারে, আমারে ও মেম্বারদের ডেকে পাঠায়। তোমাদের জন্য আজ আমার সংসারে অশান্তি।
কি দরকার ছিল তোমাদের ওই কাজরিকে আমার ঘাড়ে চাপাবার? এ তো যা হবার হয়ে গেছে। এখন আপনি কি করবেন ভাবছেন? কি আর ভাববো, তোমরা যখন এই উৎপাদ এখানে এনেছো, তোমরাই ঠিক করো কি করবে। তখন কি জানতুম এমনটি হবে? আমরা ভাবলুম যুবতী মেয়ে, বাবা মা নেই, যদি আপনার কাছে একটু আশ্রয় পায়। আশ্রয় দিতে গিয়ে এখন সে তো বাড়ির বউ হতে চাইছে। দেখো প্রধান, আমি কিছুতেই একটা কাজের মেয়েকে বাড়ির বউ হতে দেব না। তাছাড়া সপ্তর্ষির বিয়ে হয়েছে, বাচ্চা আছে। না না প্রধান, এ কখনো হতে পারে না। তোমরা যদি এই সমস্যার ভিত না করতে পারো, তবে আমাকে কিছু করতে হবে। শুধু তোমরা বলো আমার সাথ দেবে কি না। প্রধান পঞ্চায়েত মেম্বারদের দিকে তাকায়, দেখে সবাই চুপ করে আছে। মোহনবাবু তখন বলে ওঠে, চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে মাথা পিছু 1 লক্ষ টাকা করে দেব। কিন্তু আমি যা বলবো তা তোমাদের মুখ বুঝে পালন করতে হবে। বলো রাজি? টাকার কথা শুনে কেউ আর আপত্তি করে না, সবাই সাথ দিতে রাজি হয়। তবুও প্রধান জিজ্ঞাসা করে, কিন্তু আপনি করবেনটা কি? পরশু সপ্তর্ষি কলকাতা থেকে ফিরছে। তার আগে এই আপদকে যে করে হোক পৃথিবীর থেকে সরিয়ে ফেলতে হবে। না না না, আমি কাউরে মাইরা ফেলতে পারবো না। সে আপনি আমারে যত টাকাই দেন। না না, আমরাও পারবো না। না না না, আমরাও পারবো না। আমিও পারবো না। বেশ ঠিক আছে, মেরে ফেলা কাজটা নয় আমি করব, কিন্তু তার পরের কাজটা তোমরা করতে পারবে তো? কি করতে হবে? রাতের অন্ধকারে কাজরিকে পুকুর পাড়ের আম গাছটায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিতে হবে, যাতে সবাই মনে করে কাজরি আত্মহত্যা করেছে। তারপরে মোহনবাবু কাজরিকে কিভাবে মারল? পরের দিন বিকালে জমিদার বাবু সব ঝি চাকরদের ছুটি দিয়ে দেন। থাকে শুধু ড্রাইভার হরিপ্রসাদ আর তার বউ আর ওই দারোয়ান। কাজটি তো ওই বাড়িতেই থাকতো, আর তাই তারে আলাদা করে ছুটি দেওয়ার থাকে না। জমিদার বাবু সন্ধে হতেই আমাদের ওই পুকুর পাড়ের রাস্তা থেকে বাড়িতে ঢুকে যেতে বলেছিলেন। আমরা তার কথা মতন বাড়িতে ঢুকে বৈঠকখানায় লুকায় থাকি। জমিদার বাবু সন্ধ্যা নাগাদ কাজরিকে তার ঘরে ডাকেন, আর তার আগে রান্নার ঠাকুরকে দিয়ে 2 বাটি পায়েস করায় নিজের ঘরে রাখি দিয়েছিলেন। তার মধ্যে অবশ্য একটা বাটিতে মিশাই দিয়েছিলেন ঘুমের ওষুধ। জমিদার বাবু নিজের ঘরে পায়চারি করছে। ঝিঝি পোকার সাথে শোনা যাচ্ছে দূরে কোনো কুকুরের কান্না। এমন সময় কাজুরি দরজার পর্দার ওপারে এসে দাঁড়িয়ে বলে, ভিতরে আসবো? জমিদার বাবু পায়চারি থামায়, বলে, হ্যাঁ এসো। কাজুরি ঘরের ভিতর প্রবেশ করে। বসো। আমি ঠিক আছি, আপনি বসুন। জমিদার বাবু নিজের গদি লাগানো বড় কাঠের চেয়ারটায় গিয়ে বসে। এরপর বলে, বৌমা কি করছে? শুভঙ্করকে নিয়ে ঘুমোচ্ছে। এই সন্ধ্যার সময় শুয়ে আছে যে, ওদের শরীর ঠিক আছে তো? বৌদির মনটা কোনো কারণে 2 দিন ধরে খারাপ। আমার সাথেও ঠিক মতন করে কথা বলে না। তুমি নিশ্চয়ই জানো তোমার আর সপ্তর্ষির সম্পর্কটা আমি জেনে গেছি। কাজুরি কোনো উত্তর দেয় না। তোমাদের সম্পর্ক আমার মেনে নিতে কোনো আপত্তি নেই। আমাদের পূর্বপুরুষের মধ্যে একজনের আগেও 1-এর অধিক বিবাহ করেছে, কিন্তু মুশকিলটা বৌমাকে নিয়ে। সে কিছুতেই তোমাদের সম্পর্ক মানবে না। তাই আমি ভাবছি তোমাকে কলকাতা পাঠিয়ে দেব, ওখানে তোমরা আলাদা করে সংসার করবে। কাজুরি আনন্দে জমিদারের পা ছুঁয়ে বসে পড়ে, বলে, আমি কোনো দিনও ভাবতে পারিনি আপনি আমাকে মেনে নেবেন। ওঠো ওঠো, তোমার স্থান আমার পায়ে নয়, আমার মনে। তুমি এখন আমার বাড়ির বউ হতে চলেছ। যাও, ওই সোফাতে গিয়ে বসো। কাজুরি দাঁড়িয়ে থাকে। আমি বলছি তুমি বসো।
কাজুরি বাধ্য হয়ে সামনের সোফাটায় বসে। জমিদারবাবু এবার নিচু হয়ে সামনের ছোট টেবিলের উপর রাখা দুটো পায়েসের কাঁসার বাটির উপর থেকে ঢাকনা সরায়। তাতে আবার দুটো ছোট চামচ রাখা আছে। জমিদার ওখান থেকে একটা বাটি তুলে কাজুরির সামনে উঠে আসে। কাজুরি উঠে দাঁড়াতে গেলে বলে, তুমি বসো মা, আমি তোমাকে নিজের হাতে মিষ্টি মুখ করাবো। এই বলে জমিদার কাজুরিকে পায়েস খাইয়ে দেয়। কাজুরি এক চামচ নেবার পরে বলে, এবার আমায় দিন, আমি নিজেই খেয়ে নেব। বেশ, তাই খাও। জমিদার আবার নিজের জায়গায় গিয়ে বসে এবং নিজের পায়েসের বাটি তুলে এক চামচ পায়েস মুখে দেয়। এই সময় কাজুরি বলে ওঠে, পায়েসটা কেমন যেন খেতে লাগছে। হ্যাঁ, আমারও লাগছে। মনে হয় কেশর শুদ্ধ ফুটিয়ে ফেলেছে। আসলে পায়েস হয়ে যাওয়ার পরে কেশরগুলো উপর থেকে ছড়িয়ে দিতে হয়। জমিদার ও কাজুরি পায়েস খেতে থাকে। এক সময় কাজুরি সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। জমিদার মুচকি হেসে বলে, ঘুমের ওষুধ কাজ করেছে, এবার বাকি কাজটা করে ফেলতে হবে। এরপরে আপনারা কাজুরিকে নিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আম গাছে ঝুলিয়ে দিলেন। হ্যাঁ। তার মানে আপনারা কাজুরিকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেললেন। আপনারা সবাই খুনি, আপনাদের সবারই শাস্তি হবে। মেঘ কালো হয়ে দিনের বেলাতেই অন্ধকার হয়ে রয়েছে, যেন হঠাৎ করেই রাত নেমে এসেছে। প্রচণ্ড ঝড় ওঠে, তার সাথে শব্দ করে চমকাতে থাকে বিদ্যুৎ। জমিদারের ঘরের জানালার পাল্লাগুলো হাওয়াতে দুলতে থাকে। মনে হচ্ছে এক্ষুনি পাল্লাগুলো ভেঙে পড়বে। সেই সময় জমিদার খাটে বসে মন দিয়ে বই পড়ছিল। হঠাৎ জোরে জানালার পাল্লা পড়ার আওয়াজ পেয়ে চমকে ওঠে। সে জগাকে ডাকতে ডাকতে উঠে আসে এবং নিজে জানালা বন্ধ করতে থাকে। সব জানালা বন্ধ করে শেষের জানালাটা বন্ধ করতে গিয়ে চোখ পড়ে বাড়ির নিচে খোলা জায়গাটায়। দেখে রূপবতী হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে মাটিতে বসে আছে। হাওয়াতে তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। জমিদার জানলা থেকে গলা ফাটিয়ে রূপবতীকে ডাকতে থাকে, বৌমা, বৌমা, এই জলের মধ্যে ওইভাবে বাইরে বসে আছো কেন? রূপবতী কোনো উত্তর দেয় না। বৌমা, শুনতে পাচ্ছ আমার কথা? কি মুশকিল? জগা, জগা, কোথায় গেলি রে হতভাগা? জমিদার হাওয়ার সাথে লড়াই করে কোনো রকম পাল্লাগুলো টেনে জানালা বন্ধ করে। এরপর ছোটে নিচতলার দিকে। রূপবতী ওইভাবেই চুপ করে বসে আছে। ঝড়, বিদ্যুতের আওয়াজ কোনোটাই সে পরোয়া করছে না। জমিদার ছুটে আসে রূপবতীর কাছে। বৌমা, বৌমা, ঘরে চলো। কী হয়েছে তোমার? এইভাবে এখানে বসে আছো কেন বৌমা? এই বলে রূপবতীর কাঁধে হাত দিয়ে নাড়া দিতেই রূপবতী মুখ তুলে জমিদারের দিকে তাকায়। সাথে সাথে জোরে বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু হয়। এ কি? এ তো রূপবতী নয়, অন্য কেউ। চোখ দুটো তার লাল টুকটুকে, দাঁতগুলো বড় বড়, জিভটা তার লাল। জমিদার বুঝতে পারে রূপবতীর শরীরে কোনো প্রেতাত্মা প্রবেশ করেছে। কে তুমি? রূপবতীর শরীর দখল করেছো কেন? চিনতে পারছিস না জমিদার? আমি কাজরি। সাথে সাথে রূপবতীর চেহারায় কাজরি ভেসে ওঠে। জমিদার ভয় পেয়ে চমকে সরে যায়। এ কি তুমি? হ্যাঁ, আমি। জমিদার পালাবার চেষ্টা করে। কাজরি ছট করে উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে জমিদারের ঘাড় ধরে নেয়। আমাকে ছেড়ে দাও কাজরি, আমাকে ছেড়ে দাও কাজরি। কাজরি হেসে ওঠে, প্রচণ্ড জোরে হেসে ওঠে। সেই হাসি সম্পূর্ণ বাড়ির লোকের কানে পৌঁছয়।
সবাই হাসি অনুসরণ করে কৌতূহল নিয়ে বারান্দায় ছুটে আসে এবং কাজুরিকে দেখে সবাই থমকে দাঁড়িয়ে পড়ে। দারোয়ান গেটের কাছে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে শুরু করে। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোর অপরাধের কোনো ক্ষমা নেই জমিদার। কাজুরি জমিদারকে পুকুর পাড়ের দিকে নিয়ে যেতে থাকে। এই সময় বাড়ির বাইরে গাড়ির হর্ন বাজার আওয়াজ হয়। দারোয়ান কাঁপতে কাঁপতে গিয়ে গেট খোলে। ফটিকরা গাড়ি চড়ে বাড়ির মধ্যে ঢোকে এবং এমন একটা দৃশ্য দেখে প্রধান সহ ফটিক, অমিত ও হরিপ্রসাদ তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে আসে। ফটিক ছুটে যায় জমিদারের দিকে। কাজুরি দাঁড়াও, মোহনবাবুকে ছেড়ে দাও। কাজুরি থেমে যায়। তার শরীর সামনের দিকে রেখেই শুধু ঘাড়টা পিছনের দিকে ঘুরিয়ে নেয়। ফটিক কাজুরির ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। কাজুরি বলে, আমাদের মধ্যে তোরা কেউ আসবি না, এটা আমার আর জমিদারের ব্যাপার। তুই যতই চেষ্টা কর জমিদার, আমার কাছ থেকে তোর নিস্তার নেই। এই সময় ইন্সপেক্টর মানিক এসে জিপ থেকে নামে, সাথে 4 জন কনস্টেবল। মানিকবাবু অমিতের পাশে এসে বলে, এ কি, রূপবতী দেবী জমিদারকে কি করছে? ওটা রূপবতী নয়, রূপবতীর শরীরে কাজুরি। হ্যাঁ, এ কি বলছেন? ওনাকে ছেড়ে দাও কাজুরি, ওনার অপরাধের শাস্তি আদালত দেবে। না, ও আমার দোষী, ওকে আমি শাস্তি দেব। এই সময় ইন্সপেক্টর মানিক এগিয়ে এসে বলে, উনি তোমার কি ক্ষতি করেছে যে ওনাকে শাস্তি দেবে বলছো? ও আমাকে মেরে ফেলেছে। কি? কথাটা শুনে মানিকবাবু চমকে ওঠে। কাজুরি আবার বলে, এই জমিদার আর প্রধানরা সবাই মিলে আমাকে ওই গাছে ঝুলিয়ে দিয়েছিল, যাতে সবাই ভাবে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। এই সময় পঞ্চায়েত মেম্বাররা আর পিন্টু রিন্টু সহ বাকি পিন্টুর বন্ধুবান্ধবরা এসে হাজির হয়। প্রধান রিন্টুকে দেখে অবাক হয়ে বলে, তুই ঠিক হয়ে গেছিস মা? হ্যাঁ বাবা। এই সময় হঠাৎ কাজুরির হাত এসে প্রধানকে চুল ধরে টেনে নিয়ে চলে যায় আর ঘাড় মোটকে ফেলে দেয়। বাবা বাবা। সাথে সাথে প্রধানের ছেলেমেয়েরা প্রধানকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে প্রধান ঘাড় বেঁকে মাটিতে পড়ে গোঙাতে থাকে। তাই দেখে পঞ্চায়েতের মেম্বাররা পালাতে গেলে কাজুরি নিমিষের মধ্যে তাদের সামনে গিয়ে দাঁড়ায় ও তার বড় বড় নখ বার করে হাতের পাঞ্জা দিয়ে চড় মারে। আর মেম্বাররা কাজুরির জোরদার চড় খেয়ে কেউ দেয়ালে আছাড় খেয়ে পড়ে, আবার কেউ কেটে গিয়ে ধাক্কা খায়। এই ফাঁকে জমিদার পালাবার চেষ্টা করে। কাজুরি গিয়ে তাকে ঠেলে ফেলে দেয়, এরপর পা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে আম গাছের কাছে। আমাকে ছেড়ে দাও কাজুরি, আমি স্বীকার করছি আমি তোমাকে মেরেছি। কাজুরি হেসে ওঠে। ইন্সপেক্টর মানিক ফটিকের কাছে এগিয়ে এসে বলে, আমি তো বুঝতে পারছি না এই সিচুয়েশনে আমার কি করা উচিত। সামনে যাওয়াটাও তো রিস্ক। গুলি চালাবো? তাতে তো রূপবতী মারা যাবে, কাজুরির কোনো ক্ষতি হবে না। কাজুরি জমিদারকে আম গাছের গোড়ায় ছুঁড়ে মারে। জমিদার যন্ত্রণায় চিৎকার করে ওঠে, বলে, আমার সব হাড় গোড় ভেঙে দিল ওরে এই কাজুরি পেতনি। ওরে কাজুরি, আমাকে ছেড়ে দে রে মা। চুপ, একদম কথা বলবি না, বদমাশ লোক, নিষ্ঠুর। এই সময় গাছের নিচে মদের নেশায় পড়ে থাকা সপ্তর্ষির জ্ঞান ফেরে। সে বলে ওঠে, কাজুরি, কাজুরি তুই এসেছো? হ্যাঁ, আমি এসেছি সপ্তর্ষি, তুমি যাবে আমার সাথে? আমাকে নিয়ে চলো তোমার সাথে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বেশ, তবে চলো আমার সাথে। কাজুরি অতি সাবধানে সপ্তর্ষিকে হাত ধরে তোলে। জমিদার বলে ওঠে, হ্যাঁ, তুমি ওকে নিয়ে যেও না, ও যে আমার একমাত্র সন্তান। এই বলে জমিদার ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না।
ব্যথায় শরীর ওঠাবার শক্তি সে হারিয়েছে। এমন সময় ফটিক এসে বলে, কাজুরি, তুমি নিশ্চয়ই জানো আমরা সপ্তর্ষির ছেলেকে খুঁজতে এখানে এসেছি। তাই আমার রিকোয়েস্ট, শুভঙ্কর কোথায় আছে আমাদের বলে দাও। এখানে আমি যেই ঘরে থাকতাম সেই ঘরেই শুভঙ্কর আছে। এই বাড়িতে শুভঙ্কর আছে আর কেউ জানে না? কি করে জানবে? কাজরি মারা যাওয়ার পর আমি ওই ঘর চিরতরে তালা বন্ধ করে দিয়েছি। হরিপ্রসাদ, পিছন দিকে সবার সাথে দাঁড়ানো হরিপ্রসাদ উত্তর দেয়, হ্যাঁ সব। অমিত, তুই এখনই হরিপ্রসাদকে নিয়ে যা আর তালা ভেঙে শুভঙ্করকে নিয়ে আয়। ঠিক আছে। অমিত আর হরিপ্রসাদ ছুটে যায় শুভঙ্করকে আনতে। ফটিক কাজুরিকে জিজ্ঞাসা করে, কাজুরি, এখন তুমি কি চাইছো? আমি আমার সপ্তর্ষিকে নিয়ে যাব আর এই শয়তান জমিদারকে গলায় ফাঁস লাগিয়ে মারব। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কাজুরি কথাটা শেষ করে প্রচণ্ড রেগে জমিদারের পরনে ধুতিটা খুলে ফেলে। এরপর জমিদারের গলায় ফাঁস লাগিয়ে জমিদারকে আম গাছের ডালে ঝুলিয়ে দেয়। যেখানে একদিন কাজুরির দেহ ঝুলছিল, আজ সেখানে ধুতির ফাঁস লাগানো জমিদার ঝুলছে। ভাগ্যিস জমিদারবাবু আন্ডারপ্যান্টটা পরেছিলেন। চলো সপ্তর্ষি, এখানে আমাদের কাজ শেষ। চলো, আমি আর তুমি পরের জন্মে গিয়ে ঘর বাঁধব। কি গো, মরতে পারবে তো? আমি তোমার জন্য সবকিছু করতে পারি কাজরি। তুমি আমাকে নিয়ে চলো। বেশ, তবে চলো। কাজুরি দুহাত তুলে জঙ্গলের লতানো গাছগুলোকে আহ্বান করে। সাথে সাথে লতানো গাছগুলো কাজুরির দিকে এগিয়ে আসে। কাজুরি হাওয়াতে হাত ঘোরাতে ঘোরাতে সেগুলোকে দড়ির আকার দেয়। এরপর মালার মতন করে সপ্তর্ষির গলায় পরিয়ে দেয়। বলে, এই জীবনে তো আর মালা বদল করতে পারলাম না, তাই মৃত্যুর মালা পরিয়ে তোমায় আমার সাথে নিয়ে যাচ্ছি। এই সময় অমিতের সাথে শুভঙ্কর ছুটে আসে। বাবা, ছোট মা। শুভঙ্করের গলা পেয়ে কাজুরি ঘুরে তাকায়। সপ্তর্ষি তাড়াতাড়ি নিজের গলার লতানো গাছের দড়ি খুলে শুভঙ্করের কাছে ছুটে যায়। শুভঙ্কর, তুই কথা বলতে শিখে গেছিস বাবা? হ্যাঁ বাবা, ছোট মা শিখিয়ে দিয়েছে। সপ্তর্ষি কাজুরির দিকে তাকায়। কাজুরি চোখ ভর্তি জল নিয়ে আম গাছের তলায় দাঁড়িয়ে সপ্তর্ষিদের দিকে তাকিয়ে থাকে। সপ্তর্ষি বলে ওঠে, কাজরি, আমাদের দুজনকে তুমি তোমার সাথে নিয়ে যেতে পারবে? কোনো মা কি তার ছেলেকে নিজের হাতে মারতে পারে? তোমরা থাকো সপ্তর্ষি, তুমি শুভঙ্করকে নিয়ে বাঁচো। আমরা না হয় সামনের জীবনে এক হব। সপ্তর্ষি আর কোনো কথা বলে না। কাজুরি শুভঙ্করকে হাত নেড়ে টাটা করে শেষ বিদায় নেয়। কাজুরির আত্মা ধোয়ার মতন রূপবতীর শরীর থেকে বেরিয়ে হাওয়াতে মিলিয়ে যায়। রূপবতীর শরীর মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ধীরে ধীরে ফিরে আসে সে নিজের চেহারায়। মা। শুভঙ্কর ওর মার কাছে ছুটে যায়। অজ্ঞান হয়ে পড়ে থাকা মাকে সে তোলার চেষ্টা করতে থাকে। এক পা দুপা করে সপ্তর্ষি এগিয়ে যায় রূপবতীর দিকে। আপনারা এতক্ষণ শুনছিলেন কাজুরি পেতনি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা গল্প লেখেন এবং আমাদের সাথে যুক্ত হতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে।